আমাদের আমরা এখন ভালো 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 আশা করি আমার ভয়েস ক্লিয়ার, রাইট? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আসার জন্য। আমি এখন একটু কষ্ট করে ক্লাসটা লক করে দিচ্ছি, এখন আর কাউকে দরকার নেই। ওকে, কেউ বের হবেন না, বের হলে আমাকে একটু ইনফর্ম করবেন। ওকে, যদি কারো কোনো প্রবলেম হয়, যারা ভিতরে আছেন প্রবলেম হয়, আমাকে একটু ইনফর্ম করবেন, তাহলে আমি অবশ্যই অ্যাড করে দেবো। এখন হচ্ছে আজকে আমরা মূলত টপিক কভার করব হচ্ছে ট্যাক্স এবং শিপিং। আজকে ক্লাস একটু লং হবে, সবাই একটু থাকবেন। যতক্ষণ পর্যন্ত আজকে দুটো টপিক শেষ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে না। তো মূলত হচ্ছে আজকে ট্যাক্স নিয়ে আমরা অনেক আলোচনা করবো। ট্যাক্স বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমরা সবাই তো জানি প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমাদের নির্ধারিত পরিমাণ একটা ট্যাক্স দেওয়া লাগে গভর্নমেন্টকে, সেটা যেই দেশের গভর্নমেন্ট হোক, রাইট? প্রত্যেকটা দেশের গভর্নমেন্টকে কিন্তু একটা ট্যাক্স দেওয়া লাগে। তো সেই নির্ধারিত পরিমাণ ট্যাক্সটাই আমরা এখানে আজকে ক্যালকুলেশন করব। তো ট্যাক্সটা এনাবল করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হয়? ফার্স্টে করতে হয় যে এই যে এখান থেকে এনাবল ট্যাক্স, এই সেটিংসটা আশা করি সবাই লাস্ট ক্লাসে দেখেছেন। তো এটা যখন এনাবল করব তখন আমাদের এখানে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে কি ট্যাক্স নামে একটা অপশন চলে আসবে। আমরা ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর এখন হচ্ছে সমস্ত সেটিংস গুলো একটু সবগুলা জিনিস বুঝার ট্রাই করব। এখানে হচ্ছে অনেকগুলো সেটিংস আছে এবং এখানেই মূলত ওভারঅল সবগুলো বিষয়। আজকে ক্লাসটা আমরা করার পর পরবর্তী থেকে আমাদের ট্যাক্স নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ট্যাক্স নিয়ে যত 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 রকম ইস্যু আছে সবগুলো ইস্যু আজকে আমাকে ইনফর্ম করবেন ফার্স্ট। ওকে, যে কোনো আমি বলার সাথে সাথে সাপোজ আমি একটা দিন বলেছি, আমি কিন্তু সবাইকে একটা অপশন দিই যে ভাই এটা জিনিসটা বুঝেছেন কিনা, যদি না বুঝেন তাহলে আমাকে ইনফর্ম করবেন। সেম অপশনটা আজকে থাকবে, কারণ হচ্ছে আজকে বিষয়টা একটু হলো মাথার উপর দিয়ে যেতে পারে। প্রাইস এন্টার উইথ ট্যাক্স। এখন দেখেন এই অপশনটা কি, প্রাইস এন্টার উইথ ট্যাক্স। তো সেটা হচ্ছে আমাদের যে প্রাইসটা শো করে, আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করেছি, যদি এখানে আমরা কোনো প্রোডাক্ট আপলোড করিনি, বাট যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করেছি সেই প্রোডাক্টটা একটু কষ্ট করে আমি আসতেছি, ভাই আমি আমাকে ডাকতেছি। ওকে, হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে এখানে, আর সেটা হচ্ছে প্রাইস এন্টার উইথ ট্যাক্স। ইয়েস, আই উইল এন্টার ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ। ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভটা বুঝি, সেটা হচ্ছে একটা হচ্ছে এখানে যে প্রাইসটা দেখাবে প্রোডাক্টে, সাপোজ আমরা যে সব পেজে যাই, আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা ডেকোরেটেড করি নাই, কারণ হচ্ছে এই ওয়েবসাইট আমরা কোনো কিছুই করিনি। ওকে, আমরা একটু কষ্ট করে স্টোরে চলে যাই, দেখি আমরা কোনো প্রোডাক্ট আপলোড করেছি কিনা। আমাদের ডিজাইন পার্টটা অন্য একটা ইয়াতে কমপ্লিট করা হয়েছিল। সাপোজ এই যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি ই বুকের, অ্যাড টু কার্ট করলাম। তো এইখানে যে প্রাইসটা আমার শো করতেছে সেই প্রাইসটা কি ট্যাক্স ছাড়া, ট্যাক্স উইদাউট ট্যাক্স। তো সেই বিষয়টা হচ্ছে ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ। তো আমরা সবসময় নো আই উইল এন্টার প্রাইজেস এক্সক্লুসিভ অফ প্রাইস, এটা আমরা ক্লিক করবো। সাধারণত এটাই হয়, আমরা ট্যাক্স সহ কখনো কাস্টমারকে দেখাবো না, দেখাবো হচ্ছে কি ট্যাক্স ছাড়া। ক্যালকুলেট ট্যাক্স বেসড অন কিসের? ক্যালকুলেট ট্যাক্স, সবাই একটু খেয়াল করা ট্রাই করবেন। কিসের উপর ভিত্তি ট্যাক্স ক্যালকুলেট করব, সেটা হচ্ছে এখান থেকে। কিসের উপর ভিত্তি করে? শিপিং। আমি সবাইকে আবারও বলি, সবাই আমার কথা অনেক মানে ডিটেলসে আমি কথা বলতেছি, বাট কথাগুলোর মানে বোঝার দরকার নেই, বাট কেন ইউজ করতেছি, কোনটার ভিত্তিতে ইউজ করতেছি সেটা ইয়ে করলে হবে, কারণ আমাদের মুখস্থ বিদ্যার কোনো দরকার নেই। আমরা এতদিন জেনারেল লাইনে অনেক মুখস্থ বিদ্যা করেছি, মুখস্থ বিদ্যা আমার কোনো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে কিসের জন্য করতেছি, কেন করতেছি, এই বিষয়গুলো জানলে হয়েছে, যাতে আমরা প্রত্যেকটা অপশন দেখলে বলতে পারি যে এখন ক্যালকুলেট ট্যাক্স কিসের উপর ভিত্তি করে করবো। এখন কাস্টমারকে আমি ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করবো, তুমি কি চাও কাস্টমার বিলিং অ্যাড্রেস অথবা কাস্টমারের যে শিপিং অ্যাড্রেস সেটার উপর ভিত্তি করে হোক, অথবা তোমার স্টোর সব বেস, মানে আমার স্টোর হোক সাপোজ বাংলাদেশ, তো আমি এখন বাংলাদেশ বেস আমার যেহেতু অ্যাড্রেস, বাংলাদেশ বেস। এখন কেউ যদি ইউকে থেকে অর্ডার করে তাহলে তার সেই ক্ষেত্রে কোনো ট্যাক্স হবে না বা ট্যাক্স ক্যালকুলেট হবে না, যদি সেটা আমার বিজনেস পলিসিতে থাকে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের উপর বা কাস্টমারের উপর। আমি আপাতত কাস্টমার শিপিং অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে কাস্টমার বিলিং অ্যাড্রেস বলতে কাস্টমারকে ওইখানে কোন জায়গা থেকে বা কোন কান্ট্রি থেকে পে করছে সেটার উপর ভিত্তি করে ক্যালকুলেট হবে।
কাস্টমার অথবা শপ বেস, আমার শপটা কোথায় আছে সেটার উপর ভিত্তি করে হবে। তো আমি আপাতত কাস্টমার শিপিং অ্যাড্রেস দিয়ে দিলাম। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। তারপরে কি আছে, এটা কত শিপিং ট্যাক্স। হ্যাঁ, শিওর বলেন ভাইয়া? এখানে বলেন। সরি এখানে বলছে যে কাস্টমার শিপিং অ্যাড্রেস। এখন আমরা যে ই কমার্স সাইটগুলো দেখি, এগুলো কিসের উপরে ভিত্তি করে হয় বেশিরভাগ ক্ষেত্রে? সেটা কি কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপরে হয়? হ্যাঁ, জেনারেলি কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর ভিত্তি করে হয়। মানে বিলিং অ্যাড্রেস। কারণ হচ্ছে না শিপিং অ্যাড্রেস কেন আমি বলি, কারণ হচ্ছে আপনি সাপোজ আমি এখন কোথায় আছি, বাংলাদেশ না, আমি যে আলিএক্সপ্রেস থেকে অর্ডার করি, আলিএক্সপ্রেস কিসের বেস? চায়না বেস না? চায়না বেস, কিন্তু ট্যাক্স কাকে দিতে হবে? যেহেতু বাংলাদেশে আসতেছে, বাংলাদেশকে ট্যাক্স দিতে হবে না, শুল্ক। বিষয়টা ক্লিয়ার? বাংলাদেশ, আমি যদি আলিএক্সপ্রেস কিন্তু একটা চাইনিজ, হ্যাঁ বুঝতে পারছি, চাইনিজ একটা কি বলবো শপ বা ই কমার্স প্ল্যাটফর্ম, এখন আমি বাংলাদেশ থেকে অর্ডার করেছি, তাহলে কাকে দিতে হবে ট্যাক্সটা? বাংলাদেশ সরকারকে না? তাহলে কাস্টমারের শিপিং অ্যাড্রেস, এখন আমি এমন হতে পারে আমি থাকি হচ্ছে কানাডা অথবা ইউনাইটেড স্টেট, অন্যান্য কান্ট্রিতে থাকি, অথবা ইন্ডিয়াতে থাকি, কিন্তু আমার বাসা কোথায়? বাংলাদেশ। আমি শিপিং অ্যাড্রেস কোথায় দিয়েছি? বাংলাদেশ। এখন তাহলে কিসের উপর ভিত্তি করে হবে? শিপিং অ্যাড্রেসের উপরেই হবে। হ্যাঁ, শিপিং অ্যাড্রেসের উপর। ক্লিয়ার? জি ধন্যবাদ কোশ্চেন করার জন্য। কোশ্চেন আমি খুব পছন্দ করি। হ্যাঁ, বিলিং অ্যাড্রেসের উপরে কিভাবে হয়? জি ভাই, বিলিং অ্যাড্রেস এখন হচ্ছে আমি সাপোজ বিপিএন অন করে, অথবা আমি একটু আগে বললাম যে আমি ইন্ডিয়া থাকি। হ্যাঁ, ইন্ডিয়া থাকি, এখন হচ্ছে আমি ইন্ডিয়া থেকে যখন ব্রাউজ করেছি, তো সেটা কিন্তু আমি যদি চেক আউটে যাই, যেমন এটা আমি চেক আউট করলাম, যদি আমাদের এটা ডেকোরেটেড না, এখন হচ্ছে আমি কোথায় আছি, কি আছি, সেই সব বিষয়গুলো কিন্তু আমার দেওয়া লাগে। এই বিলিং অ্যাড্রেসের জন্য আলাদা একটা ইনফরমেশন থাকে, এই যে বিলিং অ্যাড্রেস, বিলিং ডিটেলস, সবাই খেয়াল করছেন? বিলিং ডিটেলস এখন আমি যে কান্ট্রিতে দিব, সেই কান্ট্রি বেস ভিত্তি করে তারপরে হবে। তাহলে কি ভাই শিপিং আর বিলিং এই দুটো মোটামুটি সেম না? হ্যাঁ, শিপিং এবং বিলিং দুইটা সেম। এমনও হতে পারে, যেমন আমি একটু আগে বললাম, আমি চায়না থেকে অর্ডার করছি বা আলিএক্সপ্রেস থেকে অর্ডার করতেছি, সেটা হচ্ছে কোন বেস, কিন্তু আমি থাকি কোথায়? ইন্ডিয়াতে। শিপিং হবে কোথায়? বাংলাদেশে। তো তাহলে কোথায় ট্যাক্স দিবে? জেনারেলি এটা সাধারণত হয় হচ্ছে বাংলাদেশ ট্যাক্স দিবে। ইন্ডিয়া সরকার ট্যাক্স পাবে না। যদি কাস্টমার মানে আপনার ক্লায়েন্ট চায় যে হ্যাঁ, কেউ যদি ইন্ডিয়া থেকে অর্ডার করে তাহলে ইন্ডিয়া সরকারকে আমার ট্যাক্স দেওয়া লাগবে, যদি চায়, এটা নট নেসেসারি, এটা ক্লায়েন্টের মনোভাবের উপর ডিপেন্ড করবে, অথবা ক্লায়েন্টের বিজনেস পলিসি, অথবা ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতেছে সেটার উপর ডিপেন্ড করবে। তো কারণ হচ্ছে সে বিজনেস করতেছে, সে ভালো করে জানে যে কিসের উপর ভিত্তি করে আমি যদি ট্যাক্স ক্যালকুলেট করি সেটা আমার কেমন হবে। ওকে, জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে শিপিং ট্যাক্স ক্লাস। শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ড আইটেম, কিসের উপর ভিত্তি করবে? আচ্ছা, এখানে আমি একটু বলে নেই। ক্লাস, শিপিং এর ক্লাস মানে হচ্ছে এখানে আমার তিনটা ক্লাস আছে: স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট, জিরো রেট। স্ট্যান্ডার্ড রেট মোটামুটি বলা চলে যে নির্দিষ্ট একটা রেট, সেটা হচ্ছে 6% অথবা তার চেয়ে বেশি। রিডিউস রেটটাও অলমোস্ট 6% এরকম একটা বিষয় আসে। আর এখানে কোনো ইয়া নাই, এখানে হচ্ছে ম্যানুয়ালি আমরা রেট দিতে পারবো। সেটা আমরা কিভাবে দিব? জাস্ট আমরা আপাতত জেনে রাখি যে আমাদের তিনটা রেট আছে, তো সেই রেট গুলো আমাদের এইখান থেকে ক্যালকুলেট হয়। আমি যদি চাই জিরো রেট এবং রিডিউস রেটটা কেটে দিব, তো আমি জাস্ট কেটে দিয়েছি, শেষ। সেভ দিলে আমার জিরো রেট এবং ইয়া থাকবে না, আমার ওয়ানলি কি আছে এখন? স্ট্যান্ডার্ড রেট আছে। তো শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেটে রাখি, আর বাকিগুলো যদি আমার লাগে, নেসেসারি হয়, তাহলে আমি অ্যাড করে দিব। তো সবাই খেয়াল করি, এখানে হচ্ছে কিসের উপর ভিত্তি করে? আর শিপিং ট্যাক্স বেসড অন কার্ড আইটেম, কতগুলা কার্ডে আছে সেটার উপর ভিত্তি করে করবো। আমি কোনো ক্লাসের উপর ভিত্তি করে করব না। যদি আমি চাই যে এক একটা প্রোডাক্টকে আমি এক একটা ক্লাসের আন্ডার রাখবো, সবাই একটু খেয়াল করি, এক একটা প্রোডাক্টকে এক একটা ক্লাসের আন্ডার রাখবো। দাঁড়া, আমি বিষয়গুলো একটু বুঝাচ্ছি। এক একটা প্রোডাক্টকে আমি এক একটা ক্লাসের আন্ডার রাখবো, তাহলে হচ্ছে কার্ড মানে ক্লাসের উপর ভিত্তি করে আমি করব। এখন আমি চাচ্ছি, কারণ হচ্ছে কেন, ইলেকট্রিক প্রোডাক্টের জন্য আলাদা ট্যাক্স ক্যালকুলেশন,
তারপর হচ্ছে ফ্যাশন প্রোডাক্টের জন্য আলাদা ক্যালকুলেশন, তারপর হচ্ছে বিভিন্ন গ্যাজেট প্রোডাক্টের জন্য আলাদা ক্যালকুলেশন। তাই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টকে এক একটা ক্লাসের আন্ডার রেখে দেন হচ্ছে আমি আমার ক্লাস ট্যাক্স গুলা ডিফাইন করব। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? আলাদা বা আলাদা ক্লাস বেস কেন করা হচ্ছে? তার মানে বলতে যাচ্ছেন, হ্যাঁ, তার মানে বলতে আচ্ছা ভাই, চাচ্ছি, তার মানে বলবো যখন আমি প্রোডাক্ট আপলোড করব তখন হচ্ছে প্রত্যেকটা এই প্রোডাক্টের জন্য ক্লাসটা হওয়া উচিত বা কত পার্সেন্ট ট্যাক্স সরকার নিচ্ছে। যেমন হচ্ছে এই দেখেন এখানে কিন্তু আমি ক্লাস শো করাইতে পারবো। আচ্ছা আচ্ছা ওয়েট, এই যে ট্যাক্স ক্লাস, জেনারেল থেকে ট্যাক্স ক্লাস। এখন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে ফ্যাশন রিলেটেড একটা বানানোর জন্য, তা আমি করবো হচ্ছে কি ফ্যাশন একটা ক্লাস, ফ্যাশন ক্লাস অথবা ফ্যাশন প্রোডাক্ট। আচ্ছা বের হন প্রোডাক্ট, ও ফ্যাশন প্রোডাক্ট। এখন ফ্যাশন প্রোডাক্টের জন্য আলাদা ক্যালকুলেশন আছে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য, যে এটার জন্য হয়তো 2% অথবা 1% ফ্যাশন প্রোডাক্টের জন্য 1% আছে, সেটা আমি ডিফাইন করে দিব যদি আমি চাই। তো সেভ চেঞ্জেস দিলাম, সেভ চেঞ্জেস দেওয়ার পর এখন আমি চাচ্ছি এটা কিন্তু ফ্যাশন প্রোডাক্ট, এটা কিন্তু হচ্ছে কি টি শার্ট, রাইট? এখন টি শার্টকে আমি আলাদা একটা স্ট্যান্ডার্ড রেট দেওয়ার জন্য বা আলাদা একটা রেট দেওয়ার জন্য ট্যাক্স কালেকশন করার জন্য ট্যাক্স কালেক্ট, এটাকে আমি স্ট্যান্ডার্ড থেকে কি করে দিব? সবাই কিন্তু আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা রেট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। কেউ যদি এখন গাড়ি ইম্পোর্ট করে, গাড়ি ইম্পোর্টে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ট্যাক্স নেয়। যেমন হচ্ছে আমরা যদি একটু ইন্ডিয়া দিয়ে খেয়াল করি, একটা বাইক আজ এখানে হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা, আমাদের এখানে সেই বাইক গুলোই সেম বাইক সে হচ্ছে 5 লাখ 5,50,000 5,45,000, রাইট? তো আমাদের বাংলাদেশ সরকার কিন্তু গাড়ির উপর প্রচুর ট্যাক্স নেয়। এখন যদি আমি গাড়ি সেল করে থাকি তাহলে সেটা কিন্তু আমাকে আলাদা ক্লাস ডিফাইন করে তারপর দিতে হবে। ইজ ইট ট্রু? এখন প্রত্যেকটা প্রোডাক্টকে আমি আলাদা আলাদা ক্যাটাগরিতে সিলেক্ট করব। এটার দ্বারা আমি কি করতেছি, প্রত্যেকটা প্রোডাক্টে আমি আলাদা আলাদা ক্যাটাগরি ডিফাইন করতেছি। ওকে, সো আমি আপাতত আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র নির্দিষ্ট একটা, সবাই কিন্তু এটা ক্লাস বেস কিভাবে আমি ক্যালকুলেশন করব সেটা কিন্তু আমরা বুঝছি, কিন্তু আমরা এখন কি দিব, শিপিং ট্যাক্স বেসড অন কার্ড আইটেম, এটা দিয়ে দিলাম। ওকে ঠিক আছে ওকে, জাস্ট আ মিনিট, আমি একটু 1 মিনিটের ভিতরে আসতেছি, 1 মিনিটও লাগবে না, জাস্ট আ মিনিট। এখন আমাকে যদি বলে যে আমি অন্যান্য ক্যাটাগরি অন্যান্য ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা ট্যাক্স নিতে চাচ্ছি, তো সেটা কি আমি নিতে পারবো না? পারবো কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য। তো আমি আপাতত ক্লাস বেস না দিয়ে আমি দিলাম হচ্ছে কার্ড বেস। আচ্ছা, রাউন্ডিং সাবটাইটেল, রাউন্ডিং সাবটাইটেল বলতে এটাই বুঝি আমি, সবাই একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন না করে, যেমন হচ্ছে চেক আউটে আসি, এখন এখনো ট্যাক্সের কত পার্সেন্ট কি নিবে সেটা যদি আমরা রিলোড দিই কোনো ট্যাক্স দেখাবে না, কিন্তু একটু পরে ট্যাক্স দেখাবে, এখনো কিন্তু কোনো ট্যাক্স দেখাচ্ছে না, প্রোডাক্টের জন্য কোনো ট্যাক্স দেখাচ্ছে না, একটু পরে দেখাবে যখন আমরা কত পার্সেন্ট কত কি সেসব বিষয়গুলো দেখাবো। এখন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হিসাব করে পার লাইন, মানে খেয়াল করি প্রতি লাইনে যদি খেয়াল করতে যাই, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের জন্য কত ট্যাক্স হয়েছে এটার নিচে দেখা থাকবে ট্যাক্স এত প্লাস, ইবুকের জন্য ট্যাক্স প্লাস এত। তো সেটা যদি আমি চাই তাহলে ক্লিক করে দিব হচ্ছে রাউন্ডিং, মানে প্রতি লাইনে যদি চাই। আর আমি যদি চাই যে একটাই মাত্র সাবটাইটেল থাকবে, যেমন হচ্ছে এখানে একটাই, সবগুলো হয়েছে সাব টোটাল কত 799 ইউএসডি, তারপর হচ্ছে প্লাস ট্যাক্স এত পার্সেন্ট বা এত টাকা এত ইউএসডি। ওকে, বিষয়টা ক্লিয়ার? ফিচার যেন আপনাদের ঝামেলা না হয়। জি ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাই, দেন আমরা রাউন্ডিং ক্লিক করলাম না। আর ক্লাসটা কি, ক্লাসটা আমরা বুঝেছি। এখন হচ্ছে ডিসপ্লে প্রাইস কি না সব পেজ, সব পেজের ট্যাক্সটা আমরা কিভাবে দেখাবো, ইনক্লুডিং অথবা এক্সক্লুডিং। সব পেজটা কোনটা, এই যে দেখেন ভিউ স্টোর, ভিউ স্টোর দেওয়ার পর আমরা একটা নতুন লিংকে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার পুরো মেইন লিংক, তারপর হচ্ছে স্ল্যাশ শপ, রাইট? এই শপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শপ পেজ। এখন এইখানে কেউ যদি ভিজিট করে বা আমরা যদি দারাজের ওয়েবসাইটে যাই, দারাজের ওয়েবসাইটে যাই, এখন হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস গুলা দেখাচ্ছে। ওয়েট একটু রিলোড টেক,
এই যে এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস গুলো দেখাচ্ছে। এখন এইখানে কি চাইবো যে ট্যাক্স সহ আমাকে প্রোডাক্টের প্রাইস দেখাক? কেউ কি চাইবো? চাইবো না কিন্তু। সবাই চাইবো যে যখন চেক আউট করতে যাবে বা আমরা যদি কোনো খাবার কিনতে চাই, আর সাপোজ ফুড পান্ডা থেকে আমরা খাবার কিনতে যাচ্ছি অথবা ই ফুড থেকে আমরা খাবার কিনতে যাচ্ছি, ই ফুড লাইভ, তো আমি যদি কোনো খাবার কিনতে চাই তাহলে কিন্তু খাবারের প্রাইসটা এখানে দেখাবেন। আচ্ছা 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেছে, তার মানে এখন আমি নিতে পারবো না। ওকে, সেটা যারা নিয়মিত অর্ডার করি। এখন দেখেন এখানে কিন্তু 50 টাকা দেখাচ্ছে কোন একটা খাবারের জন্য, বাট এই খাবারটা যখন আমি অ্যাড করে চেক আউটে যাব তখন কিন্তু সরি, এখন সরি বলতেছে, কারণ হচ্ছে এখন 10টার পরে সাধারণত ফুড ডেলিভারি যে ইয়াগুলো আছে ওগুলো বন্ধ থাকে। তো এটা হচ্ছে এখন যখন আমি চেক আউটে যাব তখন হচ্ছে 50 টাকার ভ্যাট কত আসছে সেই ভ্যাটটা দেখাবে। যারা নিয়মিত অর্ডার করেন তারা জানেন। ওকে, এটাই কিন্তু জেনারেল প্রসেস। তো সেটা করার জন্য আমরা এক্সক্লুডিং ট্যাক্স, তারপর হচ্ছে ডিসপ্লে প্রাইস ডিউরিং কার্ট এন্ড চেক আউট, মানে যখন কার্ড এন্ড চেক আউটে থাকবে তখন প্রাইস কি এক্সক্লুডিং ট্যাক্স অথবা ইনক্লুডিং, এখানে আমরা এক্সক্লুডিং দিয়ে দিলাম, অথবা আমরা এখানে মানে কার্ট পেজে আমরা চাইলে দিতে পারি ইনক্লুডিং। কার্ট পেজে আমরা কিন্তু দেখাইতে পারি, একটু আগে আমি বললাম যে চেক আউট পেজে যখন যাব তখন হচ্ছে এটা আমার শো করবে, কোনো সমস্যা নেই। ভাইয়া জি বলেন। জি ভাইয়া, এগুলা কি ক্লায়েন্ট বলে দিবে নাকি আমরা স্ট্যান্ডার্ড যেভাবে করে ওইভাবে করব? আমরা যেভাবে করব ওইভাবে করে যাব। দেন হচ্ছে যেমন আমি যেভাবে করলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড। এখন ক্লায়েন্ট যদি মানে স্পেসিফিক্যালি চায় যে আমি এখান থেকে চাচ্ছি ওইখান থেকে চাচ্ছি বা এরকম টাইপের চাচ্ছি, তাহলে সেটা আমি ক্লায়েন্টের মানে পরবর্তীতে ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এটা চেঞ্জ করে দাও তাহলে সেটা চেঞ্জ করে দেবো। ওকে, ও আচ্ছা, আমরা ফার্স্টলি স্ট্যান্ডার্ড ভাবে করব, তারপর ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। রাইট রাইট রাইট। এখন হচ্ছে এই যে প্রাইস ডিসপ্লে সাফিক্স এটার মানে হচ্ছে আমি এই যে এখানে আমি চেক আউট করলাম না, চেক আউট করার পর এই যে সাবটোটাল আর এখানে হচ্ছে ট্যাক্স দেখাবে তো, রাইট? এইখানে কোন টেক্সটটা দেখাবে হচ্ছে ইনক্লুড, মানে INCL, এটার শর্ট ফর্ম, ইনক্লুডের শর্ট ফর্ম ইনক্লুড সেলস ট্যাক্স। মানে এখানে হবে একটা লেখা হবে, সেটা হচ্ছে ইনক্লুড সেলস ট্যাক্স, তারপর হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা হবে। বুঝতে পারছেন? এখানে হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা হবে। দেন আইটেমাইজ অ্যাজ আ সিঙ্গেল টোটাল, উপরে যে ফিগারটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য আমার ট্যাক্স শো করবে, অথবা সিঙ্গেল টোটালের জন্য আমার ট্যাক্স শো করবে। অ্যাজ আ সিঙ্গেল টোটাল দিব, সেভ চেঞ্জেস। এখন পুরোটা বিষয়ের উপর বলেন যে আমার এই অপশনটা প্রবলেম আছে, এটাই কিন্তু আমার জেনারেল অপশন। তারপরে হচ্ছে আমি ক্যালকুলেশনে যাব, এখনো ক্যালকুলেশনে ঢুকে নাই, শিপিং ক্যালকুলেশন কেমন হওয়া উচিত। আচ্ছা ভাই, লাস্টেরটা যেটা দেখালেন যে ইনক্লুডিং আর কি, মানে লাস্টেরটা একদম লাস্টেরটা, এটা হচ্ছে একটা টেক্সট সিঙ্গেল টোটাল। ও আচ্ছা, এই সিঙ্গেল টোটাল। হ্যাঁ, সিঙ্গেল টোটাল। এটা যখন কার্ড করব তখন তো আমি তো কার্ড করব তো অনেকগুলা প্রোডাক্টও কার্ড করব, অনেকগুলো প্রোডাক্ট করব, অনেকগুলা প্রোডাক্টের যখন সবগুলো প্রোডাক্ট মিলিয়ে যত ট্যাক্স হবে তত সবগুলো ট্যাক্স এখানে দেখাবে। আচ্ছা, আমি মনে করছি নাকি কি প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবে। না না, যদি আইটেমাইজ দিতাম, যদি এখানে আইটেমাইজ দিতাম তাহলে সেটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, যেমন হচ্ছে এই প্রোডাক্টের জন্য 5টা নিয়েছি, এখানে কত হবে, ইবুক 2টা নিয়েছি, এটার জন্য কত হবে, দেন হচ্ছে এটা শো করবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, এইখানে তো আমরা তো যখন যদি আমরা এটা করি যে আলাদা আলাদা যদি করি, তাহলে তো আমাদের যখন আমরা যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করব, উপরে যে মানে ইটা কি বলে আছে না, অপশন আছে না, যে আলাদা আলাদা করে করার জন্য, মানে ফ্যাশনেবলের জন্য একটা বা গাড়ির জন্য আলাদা, এটা কি একসাথে যখন দেখাবে তখন তো আর এটা আলাদা আলাদা ভাবে শো করবে। হ্যাঁ, ওই আমরা এই যে ক্লাস দিয়েছি না, এই ক্লাসের আন্ডারে আমরা যে ক্যালকুলেশন দিব, মানে এখন আমরা পরবর্তীতে ক্লাসে চলে যাই, সাপোজ স্ট্যান্ডার্ডে গেলাম, স্ট্যান্ডার্ড রেটে যাওয়ার পর এখন হচ্ছে আমরা কোন কান্ট্রির জন্য, কোন স্টেট, কোন জিপ কোড, কোন পোস্ট কোড অথবা কোন সিটির জন্য কত % ট্যাক্স দিব, সেই বিষয়গুলো আমরা যেইভাবে ফিক্স করে দিব, যেইভাবে সিলেক্ট করে দিব, ঠিক সেম ভাবে
ওটা ক্যালকুলেট হবে, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, এখন হচ্ছে স্ট্যান্ডার্ড এবং ফ্যাশন দুইটাই দেখি, দুইটা কিন্তু সেম বক্স। একটা হচ্ছে আমি একটা হচ্ছে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড রেট দেওয়া ছিল, আরেকটা হচ্ছে আমি অ্যাডিশনাল অ্যাড করেছি। এরকম আমি চাইলে 1000টা ক্লাস অ্যাড করতে পারবো, 1000টা ক্যাটাগরির প্রোডাক্ট আমি ট্যাক্স ক্যালকুলেট করতে পারবো। এখানে আমার কোনো লিমিটেশন নাই। যদি আমার ক্লায়েন্টের ক্যাটাগরি বা ক্যাটাগরি প্রোডাক্ট থাকে হচ্ছে 100 প্রোডাক্ট, তো 100 প্রোডাক্টের জন্য 100টা টাইপের ট্যাক্স থাকে গভর্নমেন্টের। তো গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে যারা ইয়া করে, একটু পরে আমি ওভারঅল সবগুলো বিষয় দেখাবো, সমস্যা নেই। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কত কি থাকে ওটা আমরা কিভাবে খুব সহজে ইম্পোর্ট করবো সেই বিষয়টা করতে পারবো, সমস্যা নেই। ওকে, তো এখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড রেটে গেলাম, ইনসার্ট দ্য রো। একটা রো অ্যাড করেছি, রো অ্যাড করার পর এখন কান্ট্রি কোড। আমরা আপাতত কয়টা কান্ট্রি দিয়েছিলাম আমাদের মনে আছে? আমরা যখন জেনারেলে ছিলাম তখন হচ্ছে আমরা 3টা কান্ট্রি সিলেক্ট করে দিয়েছিলাম। কোন কোন কান্ট্রিতে আমি সেল করব সবাই খেয়াল করেছেন কিনা যায় না। আমি সেল টু স্পেসিফিক কান্ট্রি মানে হচ্ছে আমি অল্প কিছু কান্ট্রিতে সেল করব, সেটা হচ্ছে কি কানাডা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, সেম জিনিসটা আমরা এখন 3টা কান্ট্রি বেস করব। আমরা আরেকটা কান্ট্রি অ্যাড করে দিই, সেটা আমাদের জন্য সুবিধা হবে। ইন্ডিয়া। কেন ইন্ডিয়া অ্যাড করতেছি এখন একটু বিষয়টা বুঝাবো, সমস্যা নেই। এখন দেখেন, আমি একটু আগে ইন্ডিয়া অ্যাড করলাম না? ইন্ডিয়াটা কেন অ্যাড করছি জানেন? সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু প্রত্যেকটা কান্ট্রি, আমি একটু লিখতেছি, ইন্ডিয়ার ওভারঅল মানে কি বলে কান্ট্রি গভর্নমেন্টের জন্য রেট হচ্ছে, আমাদের বাংলাদেশে কিন্তু একটাই ট্যাক্স সিস্টেম, সেটা হচ্ছে 15%। সে যদি চিটাং থাকে তারও 15% ট্যাক্স দিতে হবে, সে যদি রংপুর থাকে বা পঞ্চগড় থাকে তাকেও 15% দিতে হবে। এখন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, কারণ বাংলাদেশ দেশটা হচ্ছে অনেক ছোট। ওকে, তো পুরোটাই গভর্নমেন্ট নিয়ন্ত্রিত, আমাদের কিন্তু আলাদা আলাদা কোনো স্টেট নাই, আলাদা আলাদা কন্ট্রোল হচ্ছে না। বাট ইন্ডিয়াতে হচ্ছে প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা স্টেট গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতেছে, স্টেট গভর্নমেন্ট কিন্তু বাজেট পাস করছে, সবকিছু কিন্তু স্টেট গভর্নমেন্ট বা প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে। সবাই যারা জানেন তারা বিষয়টা ক্লিয়ার। এটা কি জানেন যে ওদের কান্ট্রি গভর্নমেন্টের জন্য, যেমন ধরি আমরা কান্ট্রি গভর্নমেন্ট 6% দিতে হয়, সাপোজ আমি ধরলাম 6%। এখন আমি আপাতত ডেমো হিসেবে 6% ধরলাম। স্টেট গভর্নমেন্টের জন্য আবার আমাকে 6% দিতে হবে, গভের জন্য 6%। বুঝতে পারছেন? মানে হচ্ছে এখন হচ্ছে আমি কান্ট্রি গভর্নমেন্টকে আমি কিন্তু পুরো ট্যাক্স সিস্টেমটা বুঝাচ্ছি। কান্ট্রি গভর্নমেন্ট 6% আর স্টেটে 6%, রাইট। এখন আমি যে স্টেটে থাকি, এমন হতে পারে কোন কোন স্টেটে 7%, কোন কোন স্টেটে 8%, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের উপর নির্ভর করে। কান্ট্রি কিন্তু ওটা কন্ট্রোল করছে না, কান্ট্রি কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি আলাদা একটা রিপোর্ট নিয়ে নেয়, সেটা হচ্ছে ওদের গভর্নমেন্ট কিভাবে চালায় জানি না, বাট আমি ট্যাক্স সিস্টেমটা আলাদা আলাদা করতেছি। সেটা হচ্ছে কান্ট্রি গভর্নমেন্টের জন্য আমাকে 6% দিতে হবে, স্টেট গভর্নমেন্টের জন্য আমার 8% অথবা 7% অথবা 6%, সেটা স্টেট গভর্নমেন্টের উপর নির্ভর করে, আলাদা ট্যাক্স রেট নেয়। এবং এই যে ট্যাক্স গুলো কালেক্ট করতেছে বা এই যে রাজস্ব কালেক্ট করতেছে, এই রাজস্ব দিয়ে স্টেট মেনটেন করা হয়। অথবা কান্ট্রি গভর্নমেন্ট থেকে কিছু ডোনেশন বলবো না, এটা হচ্ছে কান্ট্রি গভর্নমেন্ট থেকেও কিছু বাজেট পায় স্টেট গভর্নমেন্ট, যে আজকে দিল্লি বা মুম্বাইকে আলাদাভাবে আমরা এত কোটি টাকা বাজেট দিলাম, সেটা দিয়ে যেন ওরা কন্ট্রোল করে। এইভাবে কিন্তু আলাদা আলাদা ভাবে স্টেট কন্ট্রোল করা হয়। ওদের দেশটা কিন্তু অনেক বড়।
এই জিনিসটা বোঝানোর জন্য আমি আলাদাভাবে ইন্ডিয়াটা অ্যাড করলাম। তো সাপোজ ইন্ডিয়ার শর্টকাট কি আইএন, ইন্ডিয়ান শর্টকাট কি আইএন না? এই সিস্টেম তো জি জি ইউএসএ তো থাকার কথা। হ্যাঁ ইউএসএ তো আছে, ইউএসএ তো আছে, আমি সেটাই বলতে যাচ্ছি, ইউএসএ তো সেম বিষয়টা। কারণ আমি কেন ইন্ডিয়া বললাম, ইন্ডিয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, তো সবার একটু না হলো ধারণা আছে। এখন আমি যদি ডিরেক্টলি চলে যেতাম, এমন হতে পারে আমাদের ধারণা নাই। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সম্পর্কে কিন্তু সবারই মোটামুটি ধারণা থাকে, জি ভাই। যার জন্য আমি ইন্ডিয়া দেখাইছি। সেম সিস্টেমটা আমাদের ইউনাইটেড কিংডমও আছে। জি ভাই বলেন। যে হ্যালো হ্যালো, শর্টকাটটা আইএনডি হবে না? আইএনডি না, মানে ইন্ডিয়ার শর্টকাট, কান্ট্রি শর্টকাট সার্চ করি, কান্ট্রি কোড। আচ্ছা আইএনডি, আচ্ছা আচ্ছা আইএনডি হবে 3 ওয়ার্ডের। দুইটা আছে, আলফা 2 কোড আইএন, আলফা 3 কোড আইএনডি। আচ্ছা হ্যাঁ দুইটা কোডই আছে, দেখেন আইএনও কাজ করবে, আইএনডিও কাজ করবে, সেটাই আমি বলতেছিলাম যে আইএনডি তো। আচ্ছা এবার এখন আমরা সিঙ্গেল টোটাল দিয়ে আইএন দিলাম, দেন হচ্ছে কি স্টেট কোড। স্টেট কোড সাপোজ আমরা হাউ মেনি স্টেট লিখে সার্চ করি একটু ইন্টারনেটে। ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল দেন। আচ্ছা আচ্ছা, হাউ মেনি স্টেট ইন ইন্ডিয়া। 29, ওরে ও মাই 29টা স্টেট আছে। তো 29টা স্টেট কি কি জাস্ট আমরা একটু দেখে আসি। আচ্ছা এখানে হিজিবি অন্য জায়গা থেকে নেই, আচ্ছা এখানে পেয়ে গেছি। এই যে এপি, আন্ধ্রপ্রদেশ অথবা ওয়েস্ট বেঙ্গল বলেছেন, ওয়েস্ট বেঙ্গলে নেই। এই যে ডাব্লিউবি, ডাব্লিউবি শর্টকাট আমরা বসাই দিলাম, স্টেট কোড। এখন হচ্ছে কি কিন্তু পোস্ট কোড দিয়ে অন্তত আলাদা আলাদা পোস্ট কোড, যেমন আমাদের ঢাকায় কিন্তু 4টা পোস্ট কোড আছে, 4টা না 5টা মনে হয়। তো যাই হোক প্রত্যেকটা পোস্ট কোডের জন্য কিন্তু আলাদা আলাদা কখনো ট্যাক্স সিস্টেম জারি করা হয় না কখনোই, তাই পোস্ট কোডটা ম্যান্ডেটরি না। এটা আমাদের দিলেও চলে না দিলেও চলে। ওকে, আমরা স্টেট কোডটা দিলাম, আমরা কান্ট্রি কোডটা দিলাম। এখন হচ্ছে আমরা ক্যালকুলেট করবো। এখন আমরা সিটি চাইলেও দিতে পারি, নাও চাইলেও দিতে পারি, যে আলাদা আলাদা সিটির জন্য আলাদা আলাদা ট্যাক্স এরকম হয় না সাধারণত। বাট যদি হয় কোনো কান্ট্রিতে, এমন হতে পারে যে কোনো কান্ট্রিতে আমার সিটি ওয়াইজ ফিল্টার করা লাগতে পারে, তখন আমরা সিটির কোডটা দিয়ে দিব। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা রেট সিলেক্ট করি, কিন্তু ডাব্লিউবি কেন দিব? ডাব্লিউবি কিন্তু এখন দিব না, আমরা হচ্ছে আগে দিব হচ্ছে কান্ট্রি গভর্নমেন্টকে ট্যাক্স দিব। তো কান্ট্রি গভর্নমেন্টের 6% আমরা ধরে দিলাম। তো এটাকে আমরা নাম দিব হচ্ছে কান্ট্রি গভ, একটা ট্যাক্সের নাম দিলাম, সিম্পলি একটা নাম দিলাম। তো সেই নামটা ক্লায়েন্টও নির্ধারিত করে দিতে পারে যে আমার হোল কান্ট্রির জন্য একটা ইয়া নাও। তো শিপিংটা কখনোই মানে শিপিং ফি এর সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। শিপিং ফি এর জন্য ট্যাক্স দেওয়া লাগে না। যদি আপনার ক্লায়েন্ট চায় যে আমার শিপিং ফি থেকে আমি ট্যাক্স নিব, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে ডিএচএল মেথড অথবা অন্যান্য যে শিপিং প্রোভাইডার আছে, প্রত্যেকটা প্রোভাইডার তাদের নিজস্ব ট্যাক্স দেয়। তো এই ক্ষেত্রে আমাকে এক্সট্রা ভাবে ট্যাক্স দেওয়া লাগবে না ওই শিপিং এর জন্য। ওকে, আর কম্পাউন্ড এবং পাইরিটি বিষয়টা আমি একটু বুঝাচ্ছি, এটা একটু পরে বুঝাই, নেক্সটে আমি যাই। এখন হচ্ছে আইএন আর ডাব্লিউবি আর পোস্টাল কোড তো লাগবেই না। আর এখানে সাপোজ ওয়েস্ট বেঙ্গলে ধরি 7% দিচ্ছে। ওকে, আর এটা হচ্ছে স্টেট পাইরিটি বিষয়টা এখন লাগবে। আরো একটা ইনসার্ট করে নিই, এখন হচ্ছে পাইরিটি বিষয়টা ক্লিয়ার হবে। আইএন ইনসার্ট আইএন, তারপর আমাদের নেক্সট উত্তরাখণ্ড। আচ্ছা ইউকে পোস্টাল কোড এবং সিটি তো লাগবে না। আর এটার জন্য ধরি 8%, সাপোজ উত্তরাখণ্ডের গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট 8% নিচ্ছে, এটার জন্য আমি সেম ভাবে দিব হচ্ছে স্টেট গভ।
এখন হচ্ছে প্রায়োরিটি বিষয়টা লাগবে। তো তার আগে আমরা শিপিং এর উপর ট্যাক্সটা উঠাই দিচ্ছি। এখন হচ্ছে এটার প্রায়োরিটি আমরা 1, যে কোনো কিছু দিতে পারি। 1 যে দেওয়া লাগবে এরকম কিছু কথা না। তো এটার প্রায়োরিটি আমরা সাপোজ দিলাম হচ্ছে 3। ছোট বড় এটা ডাজন্ট ম্যাটার, কত ছোট হচ্ছে কত বড় হচ্ছে, প্রায়োরিটি বিষয়টা কি। যেমন হচ্ছে এটাকে আমি 3 দেওয়ার মানে হচ্ছে এটা এটার থেকে বেশি, তার মানে এটাকে কাজ করবে এরকম কিছুই না। কাজ করবে হচ্ছে, এখন কাজ করবে হচ্ছে এটার উপর। উত্তরখান্তে যদি কেউ বিলিং অ্যাড্রেস করে অথবা উত্তরখান থেকে যদি কেউ শিপিং অ্যাড্রেস দেয়, অর্ডার করে, তাহলে হচ্ছে হয় উত্তরখান থেকে কাটবে, না হয় ওয়েস্ট বেঙ্গল থেকে কাটবে। তো এই দুইটা যদি হয়, এমন সিচুয়েশন যদি হয় যে স্টেট গভর্নমেন্টকে আমি দিতে যাচ্ছি, এখন ইন্ডিয়াতে যে স্টেটে হবে সেই স্টেট থেকে কাটবে। ক্লিয়ার? মানে এখন হচ্ছে আমি আবারও বলি, সেটা হচ্ছে কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্ডার করেছে, তো তাহলে এটা কাটবে। কেউ উত্তরখান থেকে অর্ডার করছে, তাহলে এটা কাটবে। কিন্তু এই যে এখানে 3 অথবা 2 দিচ্ছি, এটার দ্বারা হচ্ছে এটাও কাটবে এটাও কাটবে, এই দুইটা থেকে যে কোনো একটা কাটবে। এটা ভিন্ন দেওয়ার কারণ হচ্ছে এটা তো কাটবেই, যেটা ভিন্ন সেটা কাটবে, আর এটাও কাটবে। এখন সেম ভাবে যদি আমরা ইউএসএ অ্যাড করি, নতুন একটা কান্ট্রি, ইউএসএ ইউনাইটেড স্টেট, তাহলে হচ্ছে এটাকে আমরা 2 দিয়ে দিব। কারণ হচ্ছে যদি ইন্ডিয়া থেকে অর্ডার করে তাহলে এই পার্সেন্টেজ কাটবে, আর যদি ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করে তাহলে এই পার্সেন্টেজ কাটবে। তো ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম সাপোজ 4% ট্যাক্স রেট, কান্ট্রি টপ। এখন কি ক্লিয়ার? যদি আমরা চাই, যেমন হচ্ছে কান্ট্রি, আমরা কান্ট্রি ওয়াইজ ডিসাইড করি, কেউ যদি ইন্ডিয়া থেকে অর্ডার করে তাহলে হচ্ছে এই পার্সেন্টেজ কাটবে। তারপরে হচ্ছে স্পেসিফিক ভাবে ভাগ হবে, ভাগ হবে কোনটা, এটা কাটবে এটা কাটবে। এখন যদি আমরা ইউনাইটেড স্টেটে কোনো স্টেট করতে চাই, যেমন ইউএস, তারপর ক্যালিফোর্নিয়া সিএল, ওকে দিলাম। কিন্তু এটার প্রায়োরিটি কত দিব? এটার প্রায়োরিটি দিব হচ্ছে 1। কারণ হচ্ছে এখনো ডিসাইড করবে, ও ম্যানুয়ালি চেক করবে। ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করেছে, তার মানে হচ্ছে ইউনাইটেড স্টেট কাটবে, এবং ইউনাইটেড স্টেটের ভিতরে একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, তাহলে হচ্ছে 1, এটার প্রায়োরিটি এটা থেকে কাটবে, নট উপরেরটা চলে যাবে না। আচ্ছা, এই কন্ডিশনটা কে ক্লিয়ার না? প্রায়োরিটি বেস কন্ডিশন। ভাইয়া এটা তো কাটবে হচ্ছে লোকেশন বেসড না? হ্যাঁ, লোকেশন বেস কাটবে, কিন্তু এখানে কিন্তু একটা আমি কথা বলেছি, সেটা কি বলেছি, সেটা হচ্ছে প্রায়োরিটি। এখন কেউ যদি ইন্ডিয়া থেকে অর্ডার করে, তাহলে এই প্রায়োরিটি বা এই রেটটা কাটবে। প্রায়োরিটি দিছি কত? 2। এখন কান্ট্রি ট্যাক্স দিয়েছি না, এখন যতগুলো কান্ট্রি হবে ততগুলো প্রায়োরিটি সেম রাখবো। সেটা যে 2 হতে হবে এমন কোনো কথা নাই, সেটা যে 100 হতে হবে এমন কোনো কথা নাই। সেটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির প্রায়োরিটি সেম রাখবো, প্রত্যেকটা স্টেটের প্রায়োরিটি সেম রাখবো, যাতে হচ্ছে কান্ট্রি আগে ডিফাইন করবে, আগে কান্ট্রি ঢুকবে। প্রায়োরিটি কত? 2, ডাজন্ট ম্যাটার কত হচ্ছে কি হচ্ছে, এটা আগে ঢুকবে। ঢুকার পর দেখবে আচ্ছা আচ্ছা এটা কান্ট্রি, আর এটা থেকে কোনটা নেওয়া যায়। সাপোজ ইন্ডিয়া থেকে অর্ডার করেছে, তাহলে 6% আমি নিব, ও ক্যালকুলেট করবে। তারপর হচ্ছে ইন্ডিয়ার ভিতরে কয়টা স্টেট আছে, সাপোজ ও স্টেট দিয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের 7% আর 6%, এই টোটাল 30% কাটবে, 13%। ক্লিয়ার? এটা হচ্ছে প্রায়োরিটি বেস ক্যালকুলেশন। এখন আমাকে বলেন, এটাতে কারো কোনো সমস্যা আছে? ট্রাই করেছি অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য, যাতে কোনো প্রবলেম না হয়। না ভাইয়া, বুঝতে পারছি। একটা কথা যেটা হচ্ছে যে আমার যদি স্টেট থাকে আর হলো কান্ট্রি গভর্নমেন্ট দুইটা, মানে কান্ট্রি গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যদি দুইটা থাকে, তাহলে আমি কান্ট্রি গভর্নমেন্ট আলাদা দিব আর স্টেট গভর্নমেন্ট প্রায়োরিটিটা আলাদা দেব, এই তো? রাইট। আর যখন আমার যদি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যদি এটা হয়, ধরেন আমার ইন্ডিয়া কান্ট্রি গভর্নমেন্টে আছে 2%, প্রায়োরিটি আছে 2, এখন আমার এটাও কাটবে, আবার স্টেট গভর্নমেন্টে যেটা আছে ওইটা সহকারে, এই দুটো মিলে তারপরে কাটবে। রাইট, আমি যদি চাই যে দুইটা কাটবে, যেমন হচ্ছে আমি কান্ট্রি গভর্নমেন্টকেও ট্যাক্স দিতে চাই, আমি আমার স্টেট গভর্নমেন্টকেও ট্যাক্স দিতে চাই, তাহলে হচ্ছে দুইটা কাটবে। এখন দুইটার প্রায়োরিটি দুইটা হবে, আচ্ছা, সেম হওয়া যাবে না। যদি সেম হয় তাহলে দুইটা থেকে একটা কাটবে।
এখন আমি যদি এখানে সবগুলোকে 2 দিয়ে দিতাম, তাহলে এই 5টা থেকে যে কোনো একটাকেই নিত। ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, রাইট। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে কম্পাউন্ড বিষয়টা কি? কম্পাউন্ড রেট, এই যে এখানে আমি একটু পড়ি, তাহলে আরেকটু ক্লিয়ার করতে পারবো। চোজ whether or not this compound rate tax are applied on the top other taxes. এখন আমি কোন একটা ট্যাক্সকে চাচ্ছি মাস্ট বি ইনক্লুডেড করে দেওয়ার জন্য, এই ট্যাক্সটাকে মাস্ট বি কাটবে। তো আমি মানে একটা সাপোজ এমন হবে যে আমি ওন একটা ট্যাক্স কাটতে যাচ্ছি, যদি এরকম কখনো হয় না, এটা কান্ট্রি গভর্নমেন্ট 2 লেটারে দিতে হবে। সাপোজ WOW দিলাম, এটা কি হয় জানি না, ডাজন্ট মিন এটা কি মিন হয়, বাট এটাকে আমি কম্পাউন্ড করে দেব, এটা মাস্ট বি কাটবেই যদি চাই। যে কোনো প্রায়োরিটি বা কি আছে এইসব বিষয়গুলো দেখবে না, কম্পাউন্ড করে দিলাম। কিন্তু এটা কখনো হয় না। এটা হয় কখন জানেন? সেটা হয় হচ্ছে তখনই, রিমুভ করে দিই, যখন আমি সিঙ্গেল কান্ট্রি বেস করব। একটা কান্ট্রি বেস করছি, এখন হচ্ছে এখানে হচ্ছে একটা এক্সট্রা ট্যাক্স হিসেবে নিচ্ছে হচ্ছে এত পার্সেন্ট, তো এত পার্সেন্ট আমি কম্পাউন্ড করে দিলাম, সেটা যে স্টেটই হোক না কেন, সেটা যে কান্ট্রিতেই হোক না কেন, ওটাকে স্যার একটা কম্পাউন্ড করে দেওয়া মানে হচ্ছে ওটা মাস্ট বি কাটবেই। ক্লিয়ার? তার মানে ভাইয়া যদি আমরা কম্পাউন্ড কোনো ট্যাক্স নেই, সেটা যে কোনো দেশেই হোক বা স্টেট হোক, সেটা কাটবেই। হ্যাঁ, কাটবেই, সেটা স্টেট হোক, সেটা কান্ট্রি হোক, যে কোনো কান্ট্রি হোক না কেন, সেটা কাটবেই। ওইটা কম্পাউন্ড কাটবে, সাথে কান্ট্রি স্টেট এইগুলো সাথে কাটবে না? কান্ট্রি স্টেট এটা প্রায়োরিটি বেসও কাটবে। জি জি, ওকে জি ভাই। ওকে, থ্যাঙ্কস আ লট। এই ছিল আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন। এখন হচ্ছে যখন আমরা ট্যাক্স করতে যাব, ক্লায়েন্টকে আমরা 2টা কোশ্চেন জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? কোন কান্ট্রি বা কোন স্টেট? হ্যাঁ, সেটা তো মাস্ট বি জিজ্ঞাসা করব, বাট হচ্ছে হোয়াটস ইওর প্রোডাক্ট ক্যাটাগরি, what's your product category for tax and what's your tax rate? এটা কোশ্চেনটা করলাম। তারপরে হচ্ছে কতগুলা স্টেট আছে, কোন কান্ট্রি বেস করতে যাচ্ছে, মানে আমার তো দরকার হচ্ছে কত পার্সেন্ট রেট, এটা দরকার, তাই না? এখন কোন ক্যাটাগরি কেন জিজ্ঞাসা করবো, মানে হচ্ছে ওর প্রোডাক্টটা এমন হতে পারে যে মোটরস ক্যাটাগরিতে যদি পড়ে, তাহলে ওটা হচ্ছে একটু বেশি ট্যাক্স নেওয়া হয় প্রত্যেকটা কান্ট্রিতেই। ওই মোটরস এর জন্য আলাদা একটা কি করব, রেট ক্রিয়েট করব। রেটটা কোথা থেকে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। কাস্টমার একটা ক্লাস ক্রিয়েট করব, ওই ক্লাস ক্রিয়েট করে ওইটার জন্য আমরা একটা আলাদা রেট সিলেক্ট করে দিলাম, ওইটার জন্য আবার আলাদা ফিল্ড করে তারপরে করতে হবে। ওকে, তো জাস্ট এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবো আমরা এতক্ষণ করলাম হচ্ছে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা সবগুলো ইনফরমেশন আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে করব। এখানে ক্যালকুলেশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? যে ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এটা করতে এই কান্ট্রি বেস করতে, তাহলে আমি প্রায়োরিটি দিতে পারবো না বা কোনটা করা উচিত, এইরকম ক্যালকুলেশন নিয়ে কোনো ঝামেলা আছে? না ভাইয়া। ঝামেলা যদি না থাকে তাহলে আপনাকে ক্লায়েন্ট আপনাকে যে কোনো রিকোয়ারমেন্ট দিবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, জিজ্ঞাসা করেন। আচ্ছা, এই যে ভাই এখানে স্ট্যান্ডার্ড লেভেল আছে, তারপরে ফ্যাশন প্রোডাক্ট রেট আছে, এগুলা আলাদা আলাদা ভাবে করতে হবে সব জিনিসের জন্য? হ্যাঁ, এইভাবে আলাদা আলাদা ভাবে করতে হবে। এবং যখন আমরা প্রোডাক্ট আপলোড করব, ওই প্রোডাক্টটা কোন ক্লাসের রেট সিলেক্ট করবে, সেই ক্লাস রেট আমরা ট্যাক্স ক্লাস ধরাই দিলাম, দেন কি করব, আপডেট। ওকে, ওই ক্লাসে এখন আমরা যাই প্রোডাক্ট ফ্যাশন, এখানে কিন্তু আমরা এখন কোনো রেট দেই নাই, এখন এখানে যে আমরা যে রেট দিব ওই রেট অনুযায়ী ক্যালকুলেশন হবে। তো সেম ক্যালকুলেশন, সেম বিষয় আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নিব। ওকে, এখন হচ্ছে আমরা অটোমেটিক্যালি সাপোজ ইউনাইটেড স্টেটের জন্য যতগুলা প্রোডাক্ট ক্যাটাগরি আছে,
যতগুলা স্টেট আছে বাই ডিফল্ট রেডিমেড করা আছে সেই জিনিসটা আমরা ইম্পোর্ট করব। আমি আপনাকে সব একটা লিংক দিচ্ছি, জাস্ট এ মিনিট। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি, আমরা যে যে ট্যাক্স রেট এগুলো আছে এগুলো আমরা কোথা থেকে পাবো যদি? সেটা আমরা ক্লায়েন্টের থেকে নিয়ে নিব, কারণ ক্লায়েন্ট হচ্ছে বিজনেস করবে, তো ক্লায়েন্ট কোন ক্যাটাগরির জন্য কত পার্সেন্ট ট্যাক্স দেবে এটা ক্লায়েন্ট ইনফরমেশন নিয়ে রাখবে, এটা আমরা ক্লায়েন্টের থেকে নিয়ে নিব। ভাইয়া এইগুলা তো আপনার সব ক্যাটাগরির জন্য একটা দেশের জন্য মোটামুটি সেম, তো এগুলা কি একবার ফাইল আপলোড করা যায় না? হ্যাঁ, সেই ফাইলটা আমি এখন দেখাবো। জাস্ট আমি একটা লিংক ফাইন্ড আউট করছি। জাস্ট আমি নোটটা একটু খুঁজে নিই, ওই লিংকটা লেটস শেয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে ইউনাইটেড স্টেটে, শুধুমাত্র ইউনাইটেড স্টেটে সকল ট্যাক্স রেট এখানে ইয়া করা থাকে। আমি এই লিংকটা সবাইকে দিয়ে দিব, প্লিজ এটা হারাবেন না, কারণ আমি হারিয়ে ফেলেছিলাম, এখন গুগল সার্চ করে আমি কখন পেলাম না, তো আমাকে আবার নোট থেকে এটা আলাদা নোট করতে হলো। আগের ক্লাসে নিয়েছিলাম, ওই আগের ক্লাস থেকে নিয়ে এলাম। লিংকটা দিয়ে দিব। এই লিংকটাতে কি করব, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটে কোন কান্ট্রি কোনটা ইয়া করতে যাচ্ছি, সাপোজ নিউ জার্সি, সবগুলো নিতে পারবো স্পেসিফিক ভাবে সবগুলাই। আর টেক্সাস আমি আপাতত বেছে বেছে নিচ্ছি, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো, তারপর ক্যালিফোর্নিয়া যদি না নেই তাহলে হবে না, তো ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মানে যেগুলো পপুলার মনে হচ্ছে আমার, ক্যালিফোর্নিয়া। ওকে, এই কয়টা কান্ট্রি নিলাম, দেন কন্টিনিউ, স্টেট নিলাম, সরি এটা কি করলাম, ইউনাইটেড স্টেটে স্টেট নিলাম, স্টেট নেওয়ার পর এখন হচ্ছে আমার মেল দিলাম, আমার মেল, দেন হচ্ছে আমার কোম্পানি কোনটার জন্য আমি নিচ্ছি, তো আমি আমাদের সাইটের লিংকটা দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সাইটের লিংক, এটার জন্য আমি ট্যাক্স রেট নিচ্ছি, একটু আচ্ছা যেটা আগে ছিল সেটাই থাক, ডাউনলোড টেবিল রেটস, এখন ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমরা এটাকে যদি এক্সট্রাক্ট করি তাহলে কি কি দেখতে পাবো জানেন, সবাই একটু দেখাই। এখানে হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ট্যাক্স রেট এখানে আছে সিএসভি ফাইল আকারে, তো সেটা আমরা আপলোড করে বিষয়টা দেখি।
তো আমরা আপলোড করার জন্য একটা প্লাগইন ইউজ করব, যে প্লাগইনটা আপনাদের সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা একটা প্লাগইন অ্যাড করে নিই, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন, দেন হচ্ছে আপলোড প্লাগইন, চুজ আ প্লাগইন। প্লাগইনটা উই ট্রান্সফার আমি সবাইকে দিয়ে দিব। টেক্সট আপলোড, ইনস্টল দ্য প্লাগইন। দুইটা রিসোর্স রাখবো, এটা আমরা কোথাও পাবো না, এটা প্লাস পাশাপাশি হচ্ছে এই প্লাগইনটা। এখানে আমরা সবগুলো স্টেটের সবগুলো জিনিস আপডেটেড ট্যাক্স রেট পাবো। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কত ট্যাক্স রেট সিলেক্ট করা আছে ইউনাইটেড স্টেটের জন্য, সেটা আমরা সবগুলো বিষয় এখানে পাবো। তো এই যে ট্যাক্স রেট, এটা হয়ে গেছে হচ্ছে টুলস থেকে, সরি এটা টুলস থেকে না, মেবি এটা হচ্ছে মেবি অ্যাপিয়ারেন্স। আচ্ছা অ্যাপিয়ারেন্স উঠানি, reload the page. এই যে সেটিংস থেকে ট্যাক্স আপলোড, ট্যাক্স রেট আপলোড। চুজ ফাইল। এখন হচ্ছে আমরা পুরো ফাইলটা জিপ আকারে করতে পারবো না, এটা হচ্ছে আমরা সিএসভি আকারে যেভাবে ইয়া করেছিলাম এটাকে এক্সট্রাক্ট করে নিব। এই ফাইলটাকে আমরা সাপোজ অ্যাড ফোল্ডার, ফোল্ডার দিলাম হচ্ছে ট্যাক্স রেট অফ ইউনাইটেড স্টেট, ইউনাইটেড অথবা ইউএস। এটাকে আমরা এটা ভিতরে নিলাম, এক্সট্রাক্ট। প্রত্যেকটা সিএসভি আকারে এখন আপলোড করব। চুজ ফাইল, কোন ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডার, দেন হচ্ছে এই ফোল্ডার। আচ্ছা এটা কিসের, আমরা কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারবো। সিএ, সিএ মানে ক্যালিফোর্নিয়া, এফএল মানে ফ্লোরিডা, এনজে মানে এটা প্রত্যেকটা টেক্সাস, যে টেক্সাস, টিএক্স টেক্সাস, তার মানে নিউ ইয়র্ক। আর এটার ফর্মটা কি জানি না, এটা যে শর্ট ফর্ম প্রত্যেকটার। অ্যাড ট্যাক্স রেট, একটা নিউ মেক্সিকো, একটা নিউ জার্সি। হ্যাঁ হ্যাঁ নিউ মেক্সিকো, নিউ জার্সি। জি বলেন। আচ্ছা একটা আমাকে যদি বলে এখানে পুরা ইউনাইটেড স্টেটস এর প্রত্যেকটা স্টেটস এ সবগুলো আমি ডাউনলোড করে নিব, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 5টা 7টা 5টা স্টেট নিয়ে নিলাম। এখন আমার যদি সবগুলা বলে তাহলে আমি সবগুলা সিলেক্ট করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, যতগুলো স্টেট আছে 29টা মেবি আছে, 29টা আমরা সিলেক্ট করে নিব। দেখেন ট্যাক্স রেট অ্যাডেড। তো এখন ট্যাক্স রেট যেহেতু অ্যাড হয়েছে, কোথায় অ্যাড হবে, ই-কমার্স থেকে সেটিং, সেটিং থেকে ঠিক সেম ভাবে ট্যাক্স, ট্যাক্স। ট্যাক্সে চলে আসলাম, ট্যাক্সে চলে এসে স্ট্যান্ডার্ড রেট, লোডিং হচ্ছে, স্টিল লোডিং। এখন দেখেন বিষয়গুলো, প্রত্যেকটা পোস্ট কোডের আন্ডারে কত পার্সেন্ট রেট লস অ্যাঞ্জেল কাটতেছে, সবগুলো দেখছেন। এটা কিন্তু শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার, প্রত্যেকটা পোস্ট কোডের আন্ডারে কোন সিটিতে কত পার্সেন্ট কাটতেছে, সবগুলো বিষয় এখানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আছে। এটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরি, বাফারি হিলস। তার মানে এখানে আমরা ক্যালিফোর্নিয়ার সবগুলা ট্যাক্স রেট পেয়ে গেছি এখন ক্লিয়ার বাই ডিফল্ট। জি ভাই বলেন।
এইটা ফার্স্টে সিটি আছে, তারপরে এইটা এই যে এইটা কি শহর? এটা হচ্ছে পোস্ট কোড, আর এটা শহর না, এটা হচ্ছে একটা নাম, যে নামটা আমরা দিয়েছি কিন্তু। এইখানে তো ভাইয়া প্রায়োরিটি কম্পাউন্ড কিছুই নাই। আছে আছে আছে, প্রায়োরিটি আছে, প্রায়োরিটি আছে। সব তো zero। কম্পাউন্ড দেওয়ার কখনোই দরকার হয় না, তাই কম্পাউন্ড দেয়নি, ওরা শিপিং এর উপর নিয়েছে ইউনাইটেড স্টেটে। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের পলিসি। আর এখানে হচ্ছে কি প্রায়োরিটি, প্রায়োরিটি 0 দেওয়া মানে হচ্ছে এই দেখেন এই সবগুলো কিন্তু সি এর, সবাই খেয়াল করছেন? এটা কিন্তু সি এর মানে হচ্ছে একটা স্টেটের। ক্যালিফোর্নিয়ার ও প্রায়োরিটি দিছে 0, ইউনাইটেড স্টেটের হয়তো দিয়েছে 1। স্টেট বেস করে দিছে ভাই এটা। রাইট, স্টেট বেস করে প্রায়োরিটি দিয়ে দিছে। এবং দেখেন এখানে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার জন্য 2473টা, আমাদের আগে ছিল হয়তো 5টা বা 6টা, তো 5টা 6টা বাদ দিলে 2467টা আইটেম বা ক্যাটাগরি ওয়াইজ ও রেট গুলা দিয়ে দিছে, যেগুলো আমরা ম্যানুয়ালি যদি করতে যেতাম তাহলে আমাদের 12টা বেজে যেত। এটা ভাইয়া বাই ডিফল্ট পেয়ে যাবে। এক সিটিতে 2467টা, তাহলে রাইট, অনেক ক্যাটাগরি 50টা আছে। সিটি, তাহলে তো এখন অনেক। শুনে বিষয় হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট তো আর এত প্রোডাক্ট সেল করবে না, যারা মাত্র শুরু করে বা বিজনেস করে, তারা হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বিজনেস করে। এমন ক্লায়েন্ট আপনার কাছে খুব কমই আসবে যারা হচ্ছে অ্যামাজন, যেমন অ্যামাজন ধরেন, ও কিন্তু সবগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। হ্যাঁ অ্যামাজন, দারাজ, তারপর ইবে, ওরা কিন্তু আপনার কাছে আসবে না, ওরা কিন্তু ফ্রিল্যান্সার হায়ার করবে না, ওরা হচ্ছে একদম নির্দিষ্ট ওরা ইয়ে করে নিবে। এখন আপনার কাছে এমন ইয়া আসবে যারা হচ্ছে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতেছে, নির্দিষ্ট কোনো নিশ নিয়ে প্রোডাক্ট সেল করতেছে, একটা প্রোডাক্ট নিয়ে সেল করতেছে, এরকম ক্লায়েন্ট আপনারা খুব পাবেন। অ্যামাজনের প্রোডাক্ট কিনলে তো ট্যাক্স কত আসে সেটা বুঝতেও পারি না। বাংলাদেশ থেকে আনতে গেলে বাংলাদেশের পরে কাস্টমসে আন্দাজে ট্যাক্স পাঠাইতে পারে, বুঝতে পারি না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখন এই হচ্ছে ওভারঅল বিষয়। আর বাংলাদেশ কাস্টমার কথা বাদ দিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে আমার। আলিএক্সপ্রেস থেকে অর্ডার করে অনেক 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 বেশি ট্যাক্স দেওয়া লাগছে, মানে কাস্টমার। সেটাই, আলিএক্সপ্রেস যখন অর্ডার করা হয় তখন তো ট্যাক্স বোঝা যায় না কত, দেখা যায় এখানে আসার পরে প্রোডাক্ট হচ্ছে ট্যাক্স বেশি হয়ে যায়। আচ্ছা বাদ দেন এগুলা, বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলা ঠিক না। না, বাংলাদেশ নিয়ে বলতেছি না, আমি নরমাল ট্যাক্সের যে ব্যাপারটা কথা বলতেছিলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল আমাদের ট্যাক্স। তো এটাই কিন্তু আমাদের হবে, নেট ইস্যুর কারণে হয়েছে। আমরা কি ভাইয়া বেশিরভাগ সময় ম্যানুয়ালি এই ট্যাক্স গুলো বসাবো? যদি ইউনাইটেড স্টেট হয় তাহলে ইউনাইটেড স্টেটের জন্য আমি এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই লিংকটা রাখবেন আপনার ক্লায়েন্টকে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে তুমি কোন স্টেটের জন্য বিজনেস করতে যাচ্ছ ওই স্টেটের জন্য আমি অ্যাড করে দিচ্ছি। ক্যালিফোর্নিয়া, কানাস, আরিজোনা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, তারপর কি নর্থ ক্যালিফোর্নিয়া, নর্থ ডোকোটা, অহিও, অরিজিন, যেগুলোই হোক সেসব বিষয়গুলো আমরা নিয়ে নিব। তো ট্যাক্স নিয়ে কারো কোনো ইস্যু? শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য আমি পেয়েছি ট্যাক্স রেট গুলো ম্যানুয়ালি, আর অন্যান্য কান্ট্রির জন্য এরকম ডাউনলোড বা সিএসভি আকারে কোনো ফাইল আমি এখনো পাইনি। যদি কেউ পান অবশ্যই আমাকে দিবেন, কারণ আমিও চাচ্ছি। আমরা কি এটা কি খুঁজবো তাহলে ভাইয়া? যদি হ্যাঁ মনে হয় যে আমি ফিউচারে ক্লায়েন্টের জন্য কাজ করব, এখন আমার লাগতে পারে, অবশ্যই খুঁজবেন না, কারণ নিউ জিনিস এক্সপিরিয়েন্স করা, যেমন এটাও কিন্তু আমি জানতাম না, আমি খুঁজতে 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 পেয়েছি। তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার অভিজ্ঞতা আমার হয়েছে, না হলে কিন্তু আমি ম্যানুয়ালটা দেখাই ছেড়ে দিতাম, বাই আল্লাহ হাফেজ, তাই না? এখন যেহেতু আমি ইউনাইটেড স্টেটটা পেয়েছি, তো ইউনাইটেড স্টেটের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ পান অবশ্যই আমাকে দিবেন, আমার দরকার আছে। সবাই খুঁজবেন, সমস্যা নেই। ট্যাক্স নিয়ে কারো কোনো ইস্যু? আশা করি ফিউচারে কখনোই আপনাদের ট্যাক্স নিয়ে কোনো ইস্যু হবে না, কারণ হচ্ছে কোনটা কোন কন্ডিশন, কোন অপশন, সেই বিষয়গুলো কিন্তু আমরা সবাই এখন জানি, তাই না? জি। ওকে, এখন হচ্ছে আমরা শিপিং এ চলে আসি ডিরেক্টলি। পরবর্তী অপশন হিসেবে হচ্ছে আমাদের শিপিং হচ্ছে আমাদের লাস্ট মানে এখানে ফিচার, ই-কমার্সের ফিচার এবং আরো অনেক ফিচার আছে। জাস্ট আমরা যদি এখন জেনারেল ফিচার ধরি, প্রোডাক্ট আপলোড, তারপর স্টোর ডিজাইন, তারপর হচ্ছে
ইন্টিগ্রেট পেমেন্ট মেথড, ইন্টিগ্রেট ট্যাক্স, ইন্টিগ্রেট শিপিং সেট আপ করা শেষ। তারপরে হচ্ছে আদার অপশন, এখন মার্কেটিং এর জন্য, তারপরে হচ্ছে এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করার জন্য অনেকগুলো বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে আমরা বিষয়গুলো দেখবো। তো এখন এখানে দেখি, এখানে হচ্ছে দেখেন একটা জিনিস বলে আছে যে হোয়াট এভার শিপিং জোন বা গ্রাফিক জোন, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, এখানে পড়ার দরকার নেই। অ্যাড শিপিং জোন অ্যাড করেছি, একটা জোন অ্যাড করতেছি। তো আমরা কোন কান্ট্রি বেস করতেছিলাম যেন বিজনেস করতেছিলাম কিন্তু ইউনাইটেড স্টেট। তো আমরা এখানে ইউএস দিয়ে দিলাম, ইউএস এটা হচ্ছে একটা নাম। তো এটার শর্টকাট হিসেবে ইউএস কান্ট্রি সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে স্পেসিফিক ভাবে কোনো স্টেটও সিলেক্ট করতে পারবো, বাট আমি চাচ্ছি না কোনো স্টেট সিলেক্ট করার জন্য, আমি হোল ইউনাইটেড স্টেটের জন্য একটা রেট সিলেক্ট করব। যদি আমরা চাই প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা শিপিং রেট বানাতে পারবো, তো সেটা আমি চাচ্ছি না। আমি আপাতত চাচ্ছি শিপিং রেট অফ ইউএস, এটা শুধুমাত্র আমি দেখার জন্য, এই জোনটা শুধুমাত্র আমার দেখার জন্য, আর কিছু না। আর এটা হচ্ছে জোন। এখন হচ্ছে অ্যাড শিপিং মেথড, মানে হচ্ছে ইউনাইটেড স্টেটে এখন কোন মেথডে কে পেমেন্ট নিবে সেই বিষয়গুলো আমরা দেখব। শুধুমাত্র করতেছি হচ্ছে আমরা দেখানোর খাতিরে, ইউনাইটেড স্টেটের জন্য করব, আর বাকিগুলো আমরা একটু করে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ফ্ল্যাট রেট মানে হচ্ছে এখন আমরা কিন্তু এফ কমার্সে খুব বেশি দেখতেছি যে ঢাকার ভিতরে যদি হয় তাহলে 50 টাকা, আর ঢাকার বাইরে যদি হয় তাহলে কত 100 টাকা, এরকম তো আমরা সবাই জানি, তাই না? জি জি ভাই। জি ভাই, এটাই হচ্ছে ফ্ল্যাট রেট, নির্দিষ্ট একটা রেট। এখন সে ইউনাইটেড স্টেটের যে কোনো কান্ট্রিতে দেখ, তাহলে তার জন্য ফ্ল্যাট রেট হিসেবে কত করে দিলাম, যেহেতু ইউএসডি হিসাব করতেছি তাহলে কস্ট দিয়ে দিব হচ্ছে 10 ইউএসডি। এখন সে যে কান্ট্রিতে নেক, এটাকে আমরা ট্যাক্সেবল নান করে দিই। যদি ট্যাক্সেবল করি তাহলে কিন্তু ওইখানে যে ট্যাক্সটা রেটটা দেওয়া আছে ওই রেট অনুযায়ী ট্যাক্স কেটে নেবে, এই $10 উপর ট্যাক্স কেটে নেবে। তো আপাতত আমি চাচ্ছি না, জাস্ট ফর্মাল হিসেবে আমি নাম করে দিচ্ছি, এটাকে ফ্ল্যাট রেট। হ্যাঁ, ফ্ল্যাট রেটে থাকুক, এটা ভালো একটা ওয়ার্ড। আমি চাইলে এটার নামও চেঞ্জ করতে পারবো, এটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে, সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আমার নির্দিষ্ট পরিমাণ একটা পেমেন্ট মেথড কেটে নিল। এখন ইউনাইটেড স্টেটের যে কোনো ইয়াতে যাবে সেটা হচ্ছে ওই ফ্ল্যাট রেট 50% কেটে নেবেন। ফ্রি শিপিং, আমি যদি কাউকে ফ্রি শিপিং দিতে চাই তাহলে ফ্রি শিপিং দিয়ে দেবো। ওকে, কিন্তু সেখানে হচ্ছে আমি বিভিন্ন কন্ডিশন দিতে পারবো। কন্ডিশন গুলা কি? ভ্যালিড শিপিং কুপন, কেউ যদি একটা কুপন অ্যাড করে তো ওই কুপনের বদলতে তাকে তো ডিসকাউন্ট দিচ্ছি প্লাস ফ্রি শিপিং দিয়ে দিব, ভ্যালিড শিপিং কুপন যাকে বলে। অথবা মিনিমাম অর্ডার যদি কেউ 50 ইউএসডি করে তাহলে তার জন্য শিপিং ফ্রি, কন্ডিশন কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, সবাই খেয়াল করছেন? এখন এমনও কিন্তু হয়, আমরা এফ কমার্সে খুব বেশি দেখি যে কেউ যদি 5টা প্রোডাক্ট নেন তার জন্য শিপিং চার্জ ফ্রি, কেউ যদি 2টা প্রোডাক্ট নেন তার জন্য শিপিং চার্জ ফ্রি, এরকম হয় না? সেই জিনিসগুলো আমরা করতেছি। আর এখন পরবর্তী অপশন কি আছে? মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর কুপন, হয় 50 ইউএসডি ফিল আপ করতে হবে অথবা একটা কুপন অ্যাড করলে হয়ে যাবে। রিকোয়ারমেন্ট কন্ডিশন ঠিক আছে, অথবা এটা হচ্ছে দুইটাই হতে হবে, একটা মিনিমাম অর্ডার হতে হবে 50 ইউএসডি এবং কুপন অ্যাড করতে হবে। এটা সাধারণত মানে প্রফেশনাল না, প্রফেশনাল হচ্ছে মিনিমাম অর্ডার 50 ইউএসডি অথবা কুপন, সেভ চেঞ্জেস, ফ্রি শিপিং। তো আমরা যে এখানে দুইটা মেথড কিন্তু অ্যাড করেছি, একটু জাস্ট আসতেছি, জাস্ট আ মিনিট, সবাই একটু ধৈর্য ধরে থাকেন, আশা করি ভালো কিছু শিখতে পারবো, আশা করি আরো সামনে। আচ্ছা, সেটা হচ্ছে আমি যদি চাই দারাজ তো না, আমি আলিএক্সপ্রেস অর্ডার করেছি, এখন আমি কিন্তু চাইলে শিপিং মেথড সিলেক্ট করে দিতে পারবো যে আমি ডিএসএল এর মাধ্যমে পেতে যাচ্ছি, অথবা আমি চাইনিজ স্ট্যান্ডার্ড মেথডের মাধ্যমে পেতে যাচ্ছি, এটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো, কারণ হচ্ছে ওইখানে রেট দেওয়া থাকে। তো সেম জিনিস আমরা কিন্তু দুইটা অপশনই পাবো। আমরা যদি এখন চেক আউটে যাই আমরা কিন্তু দুইটা অপশনই পাবো, যে তুই কি ফ্রি শিপিং নিতে যাচ্ছ অথবা ফ্ল্যাট রেট নিতে চাচ্ছ। ফ্রি শিপিং যদি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড একটা কোড দিতে হবে, অথবা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কত 50 ইউএসডি সেটা পাবা। এই দেখেন এখানে কিন্তু ফ্রি শিপিং অথবা ফ্ল্যাট রেট
দুটো অপশনই আছে। তো সেম জিনিসটা কিন্তু আমরা ওইখানে গিয়েও করতে পারি। ও সবাই কিন্তু এখানে দেখেছেন রেট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ট্যাক্সের কারণে, ইনক্লুড ট্যাক্স। আচ্ছা, এটা আপনারা এখন সবাই বুঝবেন আশা করি, এবং কান্ট্রি গভর্নমেন্টের জন্য কত পরিমাণ ট্যাক্স নিয়েছে সেটা কিন্তু ইনক্লুড করে দিয়েছে। তো এগুলা আমরা সবাই বুঝবো। আমরা এখন খেয়াল করে হচ্ছে শিপিং এর দিকে। এখন আলিএক্সপ্রেসে গিয়ে যদি আমরা অর্ডার করি, আচ্ছা এই প্রসেসটা দেখার একটু বেশি লেট হয়ে যাবে। আলিএক্সপ্রেসে গিয়ে যদি অর্ডার করি তাহলে আমরা কোন মেথডের মাধ্যমে নিতে যাচ্ছি? চাইনিজ স্ট্যান্ডার্ড মেথড, চায়না স্ট্যান্ডার্ড মেথড, চায়না ইকোনমিক মেথড, তারপর ডিএইচএল মেথড, ডিএইচএল থেকে নিলে আরো বেশি, তারপর হচ্ছে অন্যান্য যে মেথড গুলো আছে ওগুলো কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়। তো সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও করতেছি, এখানে আমরা মেথড অ্যাড করেছি। তো আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে লোকাল পিকআপ মেথড। লোকাল পিকআপ মানে লোকাল পিকআপ বলতে এখন আমি নিজেই গিয়ে পিক করে নিয়ে আসবো। বাংলাদেশে যদি এরকম কেউ বিজনেস করে অথবা নির্দিষ্ট কান্ট্রিতে চাই কিন্তু যে আমি ঢাকার ভিতর আছি, ঢাকার ভিতর যদি কেউ হয় তাহলে সে আমার লোকাল পিকআপ মেথড ইউজ করতে পারে। তো এটাও কিন্তু অনেক ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাট রেটের মতোই, নির্দিষ্ট একটা কস্ট, নির্দিষ্ট একটা কস্ট। এটাকে আমরা 10 USD অথবা 5 USD দিলাম, যেহেতু আমি নিজে করতেছি এটা 5 USD। এখন যেই মেথডে নিতে চাই, বিষয়টা ক্লিয়ার? কিন্তু এখন কিন্তু আমাদের বেসিক শেষ, এটাই কিন্তু আমাদের। এখন আমাদের কাজ কি? ক্লায়েন্ট আমার কয়টা কান্ট্রিতে বিজনেস করতেছে? ক্লায়েন্ট বিজনেস করতেছে 4টা কান্ট্রিতে, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, 4টা কান্ট্রিতে। এবং 4টা কান্ট্রির জন্য আলাদা আলাদা জোন ক্রিয়েট করব, জোন ক্রিয়েট করে এইসব মেথড গুলো ইউজ করব। খেয়াল করেছেন? এখন কেউ যদি ইউনাইটেড কিংডমে নিতে চায় তাহলে তার ফ্ল্যাট রেট হিসেবে আমরা 15 USD দিয়ে দিলাম অথবা 12 USD দিয়ে দিলাম, তার জন্য ফ্রি শিপিং দিয়ে দিলাম। এটা অ্যাড করতেছি। লোকাল পিকআপ আমাদের কারোই লাগবে না, কারণ যারা বিজনেস করে তারা লোকাল পিকআপ নেয় না, কিন্তু বাংলাদেশে লোকাল পিকআপ লাগে অথবা এইসব এশিয়ার কান্ট্রি গুলোতে লোকাল পিকআপ নেওয়া হয়। ওকে, সেভ চেঞ্জেস। এটা কিন্তু আমাদের এখন হচ্ছে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা করে আমরা আবার জোন ক্রিয়েট করব। যেমন হচ্ছে যে আমরা যদি শিপিং এ যাই একদম শিপিং ড্যাশবোর্ডে, তাহলে হচ্ছে যে ক্রিয়েট আ নিউ জোন, রিলোড নেক, একটা জোন কিন্তু আমার হয়ে গেছে, ইউনাইটেড শিপিং রেট ফর ইউএস। এটা কোন রিজনের জন্য? ইউনাইটেড স্টেটের জন্য। আমি আরেকটা জোন ক্রিয়েট করে দেন কানাডার জন্য করলাম, দেন ইন্ডিয়ার জন্য করলাম, দেন ইউনাইটেড কিংডমের জন্য করলাম, সেটা আমার উপর নির্ভর করবে। তো সেই জিনিসটা থাকবে হচ্ছে আপনাদের অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে। আমি আর জোন ক্রিয়েট করতেছি না, আমি এখন ক্রিয়েট করব হচ্ছে নতুন একটা অপশন বা পেমেন্ট মেথড অ্যাড করব, শিপিং মেথড অ্যাড করব, যেখানে আমি কন্ডিশন দিতে পারবো। কি কন্ডিশন দিতে পারবো? যেমন হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে শিপিং কন্ডিশন হবে, কত প্রাইস, ওই প্রাইসের উপর ডিপেন্ড করে এত% শিপিং, আর কত ওয়েটের উপর ডিপেন্ড করে এত% শিপিং রেট। সেই সব বিষয়গুলো আমরা দিব। এখন এটা কিন্তু আমাদের বেসিক শেষ। এখন আমরা নিউ একটা প্লাগ ইন করবো, প্লাগ ইন ইন্টিগ্রেট করবো, টেবিল রেট শিপিং, টেবিল রেট শিপিং ই-কমার্স। এটা কিন্তু আমাদের আরো একটা মেথড। তো এই প্লাগইনটা আমরা ইন্টিগ্রেট করে এখন এই মেথডটা দেখবো অ্যাকচুয়ালি এই মেথডটা কি এবং কেন ইউজ করবো। এখানে হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন দিতে পারবো যত ইচ্ছা। মানে এখন হচ্ছে আমি একটা কথা বলেছি না, অল অ্যাবাউট ট্যাক্স, অল অ্যাবাউট শিপিং। এটা কেন বলেছি? শিপিং নিয়ে যদি এখন দেখেন, সবাই একটু থিঙ্ক করে দেখেন, ট্যাক্স নিয়ে যদি আমাকে কেউ আমাকে কোনো কন্ডিশন অ্যাড করতে বলে, যে কোনো কন্ডিশন, আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, কারণ হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন সম্পর্কে আমার আইডিয়া আছে এবং আমি ইউনাইটেড স্টেটের ম্যানুয়াল বিষয়গুলো আপলোড করে দিয়েছি অটোমেটিক্যালি, যেগুলো রেডিমেড, প্রত্যেকটা স্টেটের জন্য কত পরিমাণ ট্যাক্স নেওয়া হয় ওইগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি অটোমেটিক্যালি, একটা ফাইল আপলোড করে দিয়েছি। সেম বিষয়গুলো এখন হচ্ছে আমরা ট্যাক্সের যে বাই ডিফল্ট মেথড ছিল, একটা জোন ক্রিয়েট করেছি, জোনের আন্ডারে দুইটা মেথড অ্যাড করেছি, সেটা হচ্ছে ফ্ল্যাট রেট আর একটা হচ্ছে ফ্রি শিপিং। এখন আমরা যদি চাই, জি ভাই বলেন। আপনার সাইটে ফ্রি শিপিং আর হচ্ছে ফ্ল্যাট রেট দুইটাই দেখা যাইতেছে, যে কোনো একটা দেখা যাওয়ার কথা না? না না না, যে কোনো একটা কেন দেখা যাবে? আমি কিন্তু সবাইকে বিষয়টা বুঝাইছি, আবারও বোঝাচ্ছি। আলিএক্সপ্রেসে যদি আমি যাই, আলিএক্সপ্রেসে সাপোজ আমি যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ বডি বিল্ডিং আমার খুব শখ, বাট আমার বডি হবে না কখনো।
আসলে কিছু নেই, আসলে আমার বডি হবে না। এখন হচ্ছে, এখন দেখেন, এখন এখান থেকে আমি যে কোনো একটা ভেরিয়েশন, এই ভেরিয়েশন গুলো সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া আছে। কালার প্লাস আমরা সাইজ দিলাম, সাইজ দেওয়ার পর সবাই একটু দেখেন, ফ্রি শিপিং কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে, মানে ভেন্ডর আমাকে অটোমেটিক্যালি ফ্রি শিপিং প্রোভাইড করতেছে। কেন প্রোভাইড করতেছে? আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং মেথডের কারণে। এখন আমি যদি ডিএইচএল মেথড ইউজ করি তাহলে আমাকে 46 ইউএসডি পে করতে হবে যদি আমি ডিএইচএল মেথড ইউজ করি। আর যদি আমি ইএমএস মেথড ইউজ করি তাহলে আমাকে 32 ইউএসডি পে করতে হবে অ্যাপ্লাই। মানে কি, তিনটা জিনিস, তিনটা মেথড, কিন্তু এগুলো কিন্তু শিপিং মেথড। ভাইয়া এইখানে যে ফ্রি শিপিং বলতেছে, যে আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং, এটা বলতে আসলে কি বুঝাইতেছে? এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে, এই যে দেখেন, আমি যদি ফ্রি শিপিং নিতে চাই তাহলে এটা কবে পাবো? আমি এপ্রিলের 20 তারিখে পাবো। একটু বেশি টাইম কনজিউমিং হবে। আর এটা এপ্রিলের 20 তারিখ মানে হচ্ছে কি আগামী বছর এপ্রিলের 20 তারিখ? না, এই বছর সামনে তো। আচ্ছা, সরি, এপ্রিল এখন আসে নাই। 20 তারিখ বুঝাইছে আর কি। হ্যাঁ, আগামী মাসে 20 তারিখ বোঝাচ্ছে। আর যদি আমি ইএমএস মেথড ইউজ করি তাহলে এপ্রিলের 5 তারিখে আমি পেয়ে যাচ্ছি। আর যদি ডিএইচএল মেথড ইউজ করি তাহলে এই মাসের 24 তারিখে আমি পেয়ে যাচ্ছি। তার মানে এখানে টাইমের ব্যাপারটা, হ্যাঁ, টাইমিং এর ব্যাপারটা, তারপর হচ্ছে সার্ভিসের ব্যাপারটা। এখন যদি আপনি ডিএইচএল মেথডের সাথে অন্যান্য মেথডের তুলনা করেন, ডিএইচএল মেথড আপনাকে যত ফাস্ট এবং যত ভালো সার্ভিস দিবে, অনেক সুন্দরভাবে কিন্তু ওরা নিয়ে আসে। ওদের সার্ভিস গুলো অন্যরকম। যেমন হচ্ছে সুন্দরবন আমাদের কিন্তু রিনাউন্ড একটা ইয়া। এখন সুন্দরবনের সাথে যদি এখন আমি আজকে একটা শিপিং বা কি বলে কুরিয়ার কোম্পানি স্টার্ট করেছি, এখন আমার সাথে সুন্দরবনের তুলনা করেন তাহলে কিন্তু সুন্দরবন আপনাকে 24 আওয়ার সাপোর্ট দিচ্ছে, 24 আওয়ার ট্র্যাক করতে পারবেন, কিন্তু আমার কাছ থেকে কিন্তু ওই সার্ভিসটা পাবেন না। বিষয়টা কি? এটা হচ্ছে মানে এই ওয়াইজ। এখন আমাকে কিন্তু দুইটা পেমেন্ট মেথডই দেখাবে। এখন আমি যদি ফ্রি শিপিং এর জন্য এলিজেবল হই তাহলে আমার ফ্রি শিপিং হবে, কারণ ফ্রি শিপিং এর জন্য এলিজেবলের জন্য আমি কিন্তু একটা রুলস দিয়ে দিয়েছি। কি রুলস দিয়ে দিয়েছি? 50 ইউএসডি মিনিমাম অর্ডার করতে হবে, আর অথবা একটা কুপন এড করতে হবে। ওই রুলস এর ভিতরে কিন্তু পড়ে যায়, কারণ হচ্ছে 50 ইউএসডি বেশি অর্ডার করতে যাচ্ছে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বলেন 50 ইউএসডি বেশি আমি কিনতেছি, তো আমাকে তো অটোমেটিক্যালি ফ্রি শিপিং এ নিয়ে যাওয়ার কথা না? নিয়ে যেতে হবে না? অটোমেটিক্যালি দেওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাজ এ মেথড হিসেবে অ্যাড করতেছি, অ্যাজ এ মেথড হিসেবে। এটা কিন্তু একটা মেথড, যেমন এইখানে যেমন মেথড অ্যাড করছে না, তিনটা মেথড। জি। কারণ এক একটা মেথড থাকতেই পারে, ডিএইচএল আছে, তারপর ফেডেক্স আছে, এরকম যত মেথড আছে, আমি যেই মেথড দ্বারা নিতে চাই, যেটা আমার কমফোর্টেবল, তো সেই মেথড দ্বারা কিন্তু আমরা নিতে পারবো। একজনের কি এক এক ধরনের মেথড চুজ করবে আর কি? হ্যাঁ, রাইট। একজন এক এক ধরনের মেথড চুজ করবে, এটাই আর কি। এটাই মেথডের জন্য কিন্তু আমরা করা এটা এখানে। জি ভাই। তো এই হচ্ছে আমাদের মেথড। তো ওইখানে আমরা সেম মেথড হিসেবে অ্যাড করেছি, নট মানে কোনো কন্ডিশন হিসেবে। কিন্তু এখানে যদি এমন হতো যে 50 ইউএসডি কম অর্ডার করতে যাচ্ছে, তাহলে তাকে কি হতো? ফ্রি শিপিং যখন করতে যেত তখন তাকে সিলেক্ট করতে দিত না। এখন আমি 50 ইউএসডি কমায় দেখি, তাহলে হচ্ছে তাকে সিলেক্ট করতে দিবে না। বুঝতে পারছেন? আমি একটু রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই, প্রসেস টু চেক আউট। ও আচ্ছা, এখনো রিমুভ হয়নি। আপডেট কার্ড। এখন দেখেন আমার কিন্তু অপশনে চলে আসে নাই। ফ্রি শিপিং এর অপশন আসছে না। অপশন দিয়েছে না ভাইয়া, না। দেয়নি। এটাই হবে। যখন আমি এলিজিবল হব তখন এই বিষয়টা হবে। তো আমরা এটা কেন ইউজ করতেছি? এটা হচ্ছে আমরা রেট ওয়াইজ অ্যাড করতেছি, প্রত্যেকটা রেট। যেমন হচ্ছে কেউ যদি 50 থেকে 1 থেকে 0 থেকে 50 পর্যন্ত অর্ডার করে তাহলে তার জন্য একটা রেট নিব। কেউ যদি 50 এর বেশি অর্ডার করে তাহলে তার জন্য একটা রেটের অর্ডার করব। অথবা কেউ ওয়েট ওয়াইজ ক্যালকুলেশন করতে যাচ্ছে, মানে সমস্ত অ্যাডভান্স ক্যালকুলেশন হবে আমাদের এই প্লাগইনটা দিয়ে। এই প্লাগইনটা আমি সবাইকে ক্র্যাক ভার্সনটা দিয়ে দিব, সবাই ক্র্যাক ভার্সন ক্লায়েন্টের সাইডে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এটা এমন কোনো লাইভ এপিআই না যে নিয়মিত এর আপডেট থাকতে হবে, এরকম কোনো লাইভ এপিআই না। এটা হচ্ছে একদম ডিরেক্টলি ম্যানুয়াল মেথড,
তো এই প্লাগইনটা ইউজ করলে আমাদের কোনো প্রবলেম হবে না উইদাউট ভাইরাস। অ্যাড নিউ প্লাগইন, আপলোড, দেন চুজ ফাইল, দেন হচ্ছে লিখি। ও আচ্ছা, আমি তো একটা ফোল্ডারের ভিতর আছি, ডাউনলোডসে যেতে হবে। এই যে টেবিল প্লাগইনটা আমি সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই। ভাই আপনার এতগুলা কি শুধু প্লাগইন? হ্যাঁ, অনেক প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই প্লাগইনটা অ্যাড করেছি, এখন আমরা কোথায় গেলে এই প্লাগইনটা পাবো জানেন? সেম ভাবে আমরা শিপিং কোথা থেকে করেছি, ই-কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে শিপিং। এখন এটা কিন্তু অ্যাজ আ নিউ মেথড হিসেবে হবে। তো আমরা ইনার রেজিস্ট্রের জন্য আরো একটা মেথড করতে যাচ্ছি, আরো একটা মেথড অ্যাড নিউ মেথড। এখন কিন্তু দেখেন আরো একটা রেট চলে আসছে, আগে কিন্তু তিনটা ছিল, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ এবং টেবিল রেটস। অ্যাড শিপিং, টেবিল রেটটাকে এখন এডিট করব। এখন এডিট করতে গিয়ে দেখেন সকল অ্যাডভান্স, মানে আমি শুধুমাত্র সবাইকে শোনানোর জন্য বলি না যে অল অ্যাবাউট শিপিং, অল অ্যাবাউট ট্যাক্স, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। যদি কারো কোনো প্রবলেম থাকে এনি টাইম, যে কোনো সময়, আমি যদি ঘুমিয়ে না থাকি অথবা অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি, আমাকে নক দিলে অবশ্যই রেসপন্স পাবেন। ওকে, এখন হচ্ছে টেবিল রেটটাকে যদি আমি চাই এটাকে চেঞ্জ করে দিব, এটাকে দিব হচ্ছে ওয়েট বেস অথবা প্রাইস বেস, প্রাইস বেসিটি, প্রাইস বেস। ট্যাক্সেবল করতে যাচ্ছি, এটা নান করে দিই। আমি শিপিং এর উপর কোনো ট্যাক্সে বিশ্বাসী না অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে আমরা কি দেখেন, ইয়েস আই উইল এন্টার কস্ট বিলো ইনক্লুসিভ অফ ট্যাক্স, আমরা এটাকে এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিয়ে দিব। উইদাউট ট্যাক্স শিপিং দেখাবে। হ্যান্ডলিং ফি, হ্যান্ডলিং ফিটা কি একটু বিষয়টা ক্লিয়ার করি। হ্যান্ডলিং ফিটা হচ্ছে ওই ফি, যেমন হচ্ছে আমি একটা ফ্রিজ কিনতেছি, আজকে আমি একটা ফ্রিজ কিনতেছি, ফ্রিজ কিনে রেখে আসলাম, এখন ওই ফ্রিজটা কি বলে, আচ্ছা ফ্রিজের জন্য না, এটা হচ্ছে গাছের জন্য বলি, বা অনেক বড় গাছগুলো আছে না, কিছু কিছু গাছ আছে আগে গিয়ে কিনে তারপর রেখে আসতে হয়, এরকম এই গাছগুলোকে যেন নাম কি বলে ভুলে গেছি। আমাদের এখন ঢাকার রোড গুলোতে লাগাচ্ছে বট গাছের মতো অন কাইন্ড অফ, কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে প্রায় 2 লাখ 5 লাখ বা এরকম করে কিনা লাগে। বনসাই, হ্যাঁ বনসাই, বনসাই গাছগুলো কিন্তু আগে থেকে অর্ডার দেওয়া লাগে। তো ওইটা যেমন একটা হ্যান্ডলিং কস্ট আছে, যেমন হচ্ছে ওইখানে শ্রমিকের একটা কস্ট আছে। তো এই কস্ট গুলোর জন্য যদি ক্লায়েন্ট চায় যে হ্যান্ডলিং ফি আমি রাখবো, তো 5 USD একটা ফিক্সড একটা ইয়া করে দিলাম। ওকে, 5 USD। আর ম্যাক্সিমাম শিপিং কস্ট, আমি ম্যাক্সিমাম শিপিং কস্ট সিলেক্ট করে দিলাম। যা কিছুই হোক তুমি 100 USD বেশি অথবা 50 USD বেশি শিপিং কস্ট নিবা না, যত বড় প্রোডাক্ট নেক না কেন। বুঝতে পারছেন? এখন কেউ এমন হতে পারে অনেক বেশি অর্ডার করেছে, তার শিপিং কস্টটা তো তার বেশি হওয়ার কথা, তাই না? তো বেশি যা কিছুই হোক তুমি 50 USD ম্যাক্সিমাম নিবা, এর বেশি তুমি নিতে পারবে না। এটা জাস্ট আমি একটা ইয়া করে দিলাম। আর ক্যালকুলেশন টাইপ পার অর্ডার দিব। ম্যাক্সিমাম মানে হচ্ছে এখন যদি ক্যালকুলেশন করতে করতে আমি যে ক্যালকুলেশন গুলো দিব, ওই ক্যালকুলেশন করতে করতে 60 USD বেশি অথবা সরি 50 USD বেশি চলে যাবে, 50 USD বেশি চলে গেছে, সাপোজ হয়ে গেছে 60 USD অথবা 51 USD হয়ে গেছে, তো ওই 1 USD বাদ দিয়ে 50 USD শো করবে যদি এমন কখনো হয়। এখন শিপিং কস্টের ক্যালকুলেশন গুলো এই যে নিচে আসতেছে, শিপিং কস্ট গুলোর কন্ডিশন কেমন হবে এগুলো আসতেছে, এখন আমি শুরু করিনি। জাস্ট এখানে আমি যদি হ্যান্ডলিং ফি নেই,
যেমন হচ্ছে যেমন বনসাইয়ের কথা বললাম, বনসাই গুলা কিন্তু অনেক আগে অর্ডার দেওয়া লাগে, দেন হচ্ছে ওইখানে একটা হ্যান্ডলিং কস্ট আছে, আর ওরা শ্রমিক কস্ট দেয় বা ওদের বিভিন্ন কস্ট আছে। তো ওই কস্ট যদি আমার দরকার হয়, ইফ আই নিড অথবা ইফ উই নিড, দেন উইল ইন্টিগ্রেট দিস অথবা এন্টার দিস। আর যদি আমার দরকার না হয় তাহলে নাল রেখে দিব। ওকে, আর এইখানে আমি আরো একটা কন্ডিশন দিলাম, সেটা হচ্ছে রেট হোয়াট এভার, যা কিছুই হোক না কেন ম্যাক্সিমাম 50 ইউএসডি হবে। এখন যদি মিনিমাম সাপোজ ক্যালকুলেশন করতে গিয়ে 2 ইউএসডি হয়েছে, তাহলে কিন্তু ওইটাই 2 ইউএসডি হবে, এর বেশি কিন্তু হবে না। ম্যাক্সিমাম মানে হচ্ছে যদি 50 ইউএসডি বেশি চলে যায় তাহলে হচ্ছে 50 ইউএসডি শো করবে, এর বেশি আর শো করবে না। এর কম হলে কমটাই শো করবে। সাপোজ 40 হয়েছে 40ই শো করবে, 49 হয়েছে 49ই শো করবে। ওকে, আর ক্যালকুলেশন টাইপটা কেমন হবে, পার অর্ডার। এখন হচ্ছে আমি একটা কার্ডে কত কত ইয়ার প্রোডাক্ট ইয়ে করলাম, সেটা হচ্ছে $4। এখন এখানে যদি আমি 1000টা প্রোডাক্ট অ্যাড করে 1000টা ইবুক অ্যাড করে এখন যদি আমি ইয়ে করি অর্ডার দেই, যা কিছুই হোক না কেন প্রতি অর্ডারের জন্য ক্যালকুলেশন করবে। কিন্তু আমি যদি চাই ক্যালকুলেট রেট পার আইটেম, প্রতি আইটেমের জন্য করবে। যেমন হচ্ছে এটা কিন্তু একটা আইটেম, ইবুক একটা আইটেম, আগে আমাদের আরো একটা ছিল সেটা কিন্তু একটা আইটেম, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা আইটেম। কিন্তু এখানে যে আমি 18টা ইবুক নিয়েছি সেটা কিন্তু মেটার না, সেটা কিন্তু মেটার করতেছে না। করতেছে কি মেটার করতেছে, করতেছে পার আইটেম, প্রত্যেকটা প্রোডাক্টের হিসেবে ক্যালকুলেট হবে। যদি ক্লায়েন্ট চায় অথবা আমি চাই ক্যালকুলেট পার লাইন আইটেম, এই যে পার লাইন বলতেও আইটেমই বোঝায়। সবাই খেয়াল করেন, সরি এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি। আইটেম বলতে হচ্ছে এই যে এখানে আমি 18টা অর্ডার করেছি না, এখন অন্যান্য প্রোডাক্ট যদি আমি অর্ডার করি সেখানে হচ্ছে সাপোজ আমি অন্য কি ছিল, ফ্যাশন রিলেটেড একটা টি শার্ট ছিল, টি শার্ট অর্ডার করেছি 2টা, তার মানে আইটেম কয়টা হলো, টোটাল আইটেম হলো 20টা। এই 20টা আইটেম প্রতিটা আইটেমের জন্য ক্যালকুলেট হবে রেট। নিচে যে ক্যালকুলেশন বা কন্ডিশন গুলো দিব ওই কন্ডিশনের উপর ভিত্তি করে, এখন আমি কোনো কন্ডিশন দিইনি তো কন্ডিশন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে কত টাকা ক্যালকুলেট হবে, ক্যালকুলেশনটা এখন দরকার নেই, ক্যালকুলেশন আসতেছি কিসের উপর ভিত্তি করে হবে। এবং পার শিপিং ক্লাসটাকে আমরা কিন্তু সবাই জানি। এখন কিন্তু আমরা কি শিপিং ক্লাসে আছি, আচ্ছা শিপিং ক্লাসটা এখনো দেখানি, শিপিং ক্লাসটা একটু দেখানি। অ্যাড নিউ শিপিং ক্লাস, এটা শিপিং ক্লাস দিলাম কি স্ট্যান্ডার্ড স্ল্যাং অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটা ডেসক্রিপশন যদি আমি চাই ডেসক্রিপশন দিতে পারি, কোনো সমস্যা নেই। সেট শিপিং ক্লাস, একটা শিপিং ক্লাস কিন্তু আমি দিয়ে দিছি। এখন হচ্ছে আমি একটা নিউ প্রোডাক্ট অ্যাড করব, অথবা যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা দিব, প্রোডাক্ট অল প্রোডাক্ট। যেমন হচ্ছে আমার ইবুকটাকে এডিট করলাম, এডিট করার পর এটা এখন কোন শিপিং ক্লাসে পড়েছে সেটা আমি আগে থেকে সিলেক্ট করে দিব। রিলোড হোক একটু। এখন এটা হচ্ছে কোন শিপিং ক্লাসে পড়েছে সেটা আমি আগে থেকে সিলেক্ট করে দিব। শিপিং এই আচ্ছা এখানে কোনো শিপিং হবে না, ইবুকটাকে আমরা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে ইয়া করেছি। তো এই ভার্চুয়াল প্রোডাক্টটাকে তুলে দিলে আমরা শিপিং অপশনটা পেয়ে যাব। সবাই দেখেছেন ভার্চুয়াল প্রোডাক্ট তুলে দিয়েছি, শিপিং অপশন পেয়ে গেছি। তো এখন শিপিংটাকে স্ট্যান্ডার্ড মেথড কিন্তু আমরা এই যে মাত্র অ্যাড করলাম অ্যাজ আ শিপিং হিসেবে, সরি এখানে অ্যাড করেছিলাম, তো এই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিলাম। দুইটা জিনিস কিন্তু আমরা নতুন দেখেছিলাম, আমি কিন্তু আগে বলেছিলাম যে শিপিং এবং লিঙ্ক প্রোডাক্ট এই দুইটা বাদে আমরা সবগুলো অপশন নিয়ে কিন্তু তখন আমরা দেখেছিলাম, রাইট? এই দুইটা অপশন এখন দেখে নিলাম, শিপিং দেখে নিলাম, লিঙ্ক প্রোডাক্ট আমরা মার্কেটিং ক্লাসে দেখবো। এটা হচ্ছে আপসেল এবং ক্রস সেল নিয়ে হিউজ একটা থিওরি আছে, এটা হচ্ছে মূলত বিজনেস থিওরি। আমি আলিএক্সপ্রেসে কিনতে গেছি কি একটু আগে, আমরা কিন্তু আলিএক্সপ্রেস ভিজিট করেছি। একটু মার্কেটিং নিয়ে বলি, সাপোজ আমার পেট অথবা অন্য কোনো প্রোডাক্ট আমি কিনতে যাচ্ছি, এখন এই হচ্ছে আমার পেট রিলেটেড প্রোডাক্ট। সবাই খেয়াল করেন, এটা হচ্ছে কুকুরের জন্য একটা কি বলে ছোট গুরুমূল একটা বাসস্থান। তো জাস্ট আমরা অ্যাড টু কার্ট কোথা থেকে নিব, চায়না থেকে নিব, সাপোজ
চায়না থেকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর এখন পাশাপাশি আমি কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছি, দেখেন এটা কিন্তু বিজনেস পলিসি, সবাই খেয়াল করবেন। ও এটা রিলেটেড প্রোডাক্টগুলো আমাকে দেখাচ্ছে। আপসেল এবং ক্রস সেল নিয়ে অনেক বিষয় আছে, বিশাল একটা থিওরি আমরা মার্কেটিং ক্লাসে দেখবো। ওকে, সো আপাতত মার্কেটিং নিয়ে বাদ দিই, আপসেল এবং ক্রস সেল কি, জাস্ট বিষয়টা ক্লিয়ার করলাম। এই আপসেল এবং ক্রস সেল লিঙ্ক প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি, শিপিংটা আমরা দেখে নিলাম। আর জেনারেল থেকে ট্যাক্স বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করেছি, ট্যাক্সের ক্লাস কোন কোন ট্যাক্সের আন্ডারে পড়তেছে। বাই ডিফল্টলি প্রত্যেকটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ড রেট ওয়াইজ দেখাবে। যদি আমি অন্য কোনো রেটে নিতে চাই তাহলে আমার এখান থেকে ওই প্রোডাক্টটা ওই রেটে সিলেক্ট করে দিতে হবে বা ওই ক্লাসে সিলেক্ট করে দিতে হবে। এটা ছিল ট্যাক্সের, আর এটা ছিল হচ্ছে শিপিং এর। যে দুইটা জিনিস আমাদের বাকি ছিল, তিনটা জিনিস বাকি ছিল, আর একটা বিষয় আমরা মার্কেটিং ক্লাসে দেখবো, আর দুইটা বিষয় আমরা কিন্তু দেখেছি শিপিং। এখন আরো একটা বিষয় আমরা কিন্তু একটু আগে কথা বললাম, সেটা হচ্ছে ওয়েট বেস বা ওয়েটের উপর ভিত্তি করে, ওজনের উপর ভিত্তি করে আমরা ট্যাক্স ক্যালকুলেট করব, সরি শিপিং ক্যালকুলেট করব, শিপিং চার্জটা কত হবে। তো ওয়েটটা অ্যাকচুয়ালি কি, ও কি ক্যালকুলেট করতে পারবে যে আমার ফ্রিজের ওয়েটটা কত হবে, ও তার ক্যালকুলেট, ও কিন্তু কিছুই জানে না। কিন্তু আমাকে ম্যানুয়ালি যখন প্রোডাক্ট আপলোড করব তখন এটা দিতে হবে যে এটা 150 কেজি হবে, কিন্তু এই যে ওয়েট কেজি, ওকে 150 কেজি, তার মানে ও ম্যানুয়ালি কোনো কিছু সিলেক্ট করতে পারে না, ওকে আমাকে সবগুলো বিষয় ধরায় দিতে হবে। আপডেট। যদিও ইবুক মানে সবাইকে বোঝানোর খাতিরে বলতেছি, কেবল লজিক খুঁজতে যান না যে ইবুকের ওজন তো কখনোই 150 কেজি হবে না, কারণ শিখার খাতিরে অনেকগুলো বিষয় আমরা করে যাই। তো সেম বিষয়গুলো আমরা এখন ক্যালকুলেট করব। আমরা দিব হচ্ছে পার অর্ডার, প্রতি অর্ডার বেস ক্যালকুলেট হবে। হ্যান্ডেলিং ফি, প্রতি অর্ডার ফি, কোনো হ্যান্ডেলিং ফি আমি রাখতেছি না। মিনিমাম কস্ট পার অর্ডার, মিনিমাম কস্ট প্রতি, সাপোজ এখন কেউ ইবুক অর্ডার করেছে $2 দিয়ে, $2 কিন্তু এটা প্রাইস। তো এটার হিসেবে আমরা কি করব, এটাকে আমরা মিনিমাম কস্ট, এখন কেউ যদি $2 কন্ডিশন আমরা দিয়েছি হচ্ছে 4%, তো $2 4% তো অনেক কম হবে, বা 10%, 10% দিলেও হবে কয়েক সেন্ট হবে, রাইট। তো কয়েক সেন্ট মিনিট আমি জানি না, মিনিমাম কস্ট 2 হবে, মানে যতই হোক না কেন, যতই কম হোক না কেন, মিনিমাম কস্ট এখানে 2 হবে। আমি দিয়ে দিলাম, কন্ডিশনটা ক্লিয়ার। আর ম্যাক্সিমাম আমি 100 দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস, মানে এখানে যত রকম অপশন দরকার ছিল, অপশন নিয়ে কারো কোনো কমপ্লেন আছে বা বুঝতে পারিনি এই বিষয়টা, নেক্সট ক্লাসে আমাকে বলবেন। হয়তো আজকে মাথায় আসতেছে না, অ্যাকচুয়ালি ভাইয়া বুঝাচ্ছে, আমি তো বুঝতেছি। নেক্সট ক্লাসে শুরু করার আগে, হ্যাঁ ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম 50 দিয়েছিলাম এখানে না, এখানে 50, তাহলে এটা 50 হবে। হ্যাঁ ম্যাক্সিমাম 50 হবে, ওকে। যদি কারো কোনো কমপ্লেইন থাকে তাহলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাস ইনফর্ম করবেন। দেখেন আমরা কিন্তু দুইটা ক্লাস কিন্তু সিলেক্ট করেছি, সবাই খেয়াল করেন। একটা কিন্তু নিউ ক্লাস বানাইছি স্ট্যান্ডার্ড, একটু আগে কিন্তু আমরা বানালাম ক্লাসে শিপিং ক্লাস স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডের জন্য বাই ডিফল্ট একটা পেয়ে গেছে, স্ট্যান্ডার্ড একটা পেয়ে গেছে। প্রায়োরিটি নাম্বারটা সব সময় সেম, দেখেন এখানে পড়লে আমরা বুঝতে পারবো। when calculate shipping, the cart content will be searched for all shipping class if product shipping class are identical, the corresponding class will be used. আচ্ছা এটা মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে লো নাম্বার সেটা হচ্ছে ক্লাসটা আগে পাবে বা প্রায়োরিটি আগে পাবে। যেমন আমি যদি এখানে 9 দিই, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রেটটা আগে সিলেক্ট হবে। তো এইখানে মূলত আমাদের টেক্সট দেওয়া দরকার, কারণ হচ্ছে শিপিং ক্লাস কখনো ট্যাক্স ক্লাসের মতো ইনক্লুড হবে না। শিপিং ক্লাসটা ক্লায়েন্টই সিলেক্ট করে দিতে পারবে, অথবা আমি চাইলে আমি প্রায়োরিটি বেসও রাখতে পারি। আমার প্রায়োরিটি বেস রাখার দরকার নেই, 10 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কন্ডিশন দিব, এনি ক্লাস, প্রত্যেকটা ক্লাস, কোন ক্লাসের জন্যই, সবগুলা ক্লাসের জন্য আমরা কি সিলেক্ট করব, প্রাইস বেসে আমরা ক্যালকুলেশন করব। প্রাইস বেস 0.01 থেকে শুরু করে মিনিমাম 50 USD পর্যন্ত যদি কেউ অর্ডার করে, তাহলে আমি
কস্ট কত নিব, কত পার্সেন্ট, আমি যদি পার্সেন্ট নিই তাহলে 5%, আমি যদি আইটেম কস্ট নিই তাহলে আইটেম। তো এটা হচ্ছে একটা ডিফল্ট, যদি ধরি ডিএইচএল মেথড হোক অন্য যে কোনো মেথড হোক, ছোট্ট একটা ক্যাসেট বলে না, অথবা আমি কোন একটা কফি বোতল পাঠাতে যাচ্ছি অথবা ছোট্ট কিছু পাঠাতে যাচ্ছি, সেটার জন্য যদি প্রাইস ধরি তাহলে ফিডেক্স বা ডিএইচএল মেথড ওরা নেয় হচ্ছে 2.56 USD। এখন যে কোনো কান্ট্রিতে পাঠান না কেন, প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা রেট আছে ওদের, বাট স্ট্যান্ডার্ড একটা মিনিমাম রেট যদি ধরি ডিএইচএল মেথড বা অন্যান্য মেথডে, তাহলে এটার জন্য হচ্ছে 2.56%। হ্যাঁ ভাই, আপনি কিভাবে জানেন? আমি একটু ছোটখাটো বিজনেস করি, তো ওই ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল একটা আছে, ধারণা আছে। তো ওই ধারণার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2.56, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটা হচ্ছে মিনিমাম একটা প্রাইস। একজন ওয়েটিং রুমে আছে, আমাকে একটু অ্যাক্সেস করুন। ওয়েটিং রুম আছে? আচ্ছা, এটা লক করা, সরি। জি, ওনাকে একটু আবার ঢুকতে বলেন, আবার একটু ঢুকতে বলেন, আমি লক ছুটে দিচ্ছি, আনলক করে দিয়েছি। এখন আমরা এইখানেও প্রাইস দিব 50 থেকে 100। 100 যদি কেউ করে, তার জন্য কত পার্সেন্ট নিব বা কত ইউএসডি নিব, সেটা নিলাম হচ্ছে আমি 3.56%, 56 ইউএসডি, সরি। সেভ। তার মানে হচ্ছে কেউ যদি 0.01% অথবা 0.0 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বা 50 ইউএসডি পর্যন্ত অর্ডার করে, তাহলে তার জন্য আমি কত পার্সেন্ট বা কত ইউএসডি নিচ্ছি? 2.5 ইউএসডি, নট পার্সেন্ট। আমি যদি পার্সেন্ট চাই, পার্সেন্টে কিন্তু দিতে পারবো। এখানে কিন্তু আমি চাইলে 10% অথবা 25% অ্যামাউন্ট নিতে পারি চাইলে। তো আমি এখানে নিতে যাচ্ছি না। আর কেজি করবো, তখন আমি কেজি কস্ট নিব, সেম জিনিস। এখন আমি নিতে যাচ্ছি হচ্ছে ওয়েট বেস। তো ওয়েট বেস হচ্ছে ওয়েট বেস কেজি কস্ট কত দিব? পার কেজি 1 ইউএসডি। কেজি কত হবে? 0.01 থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত। সেভ চেঞ্জেস। এটা কি ক্লিয়ার? ভাইয়া একটু আমাকে বলেন, বুঝাইলে এখানে ভালো হতো। প্রাইস বেস, ওয়েট বেস, আইটেম কস্ট। ভাই আরেকবার আচ্ছা, রিভিউ আমি করেন। রিভিউ করতেছি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে অপশন, এখন কি দেখবো হচ্ছে ক্লাস বেস। এখানে আমি যদি ক্লাস বেস চাই, এই যে প্রায়োরিটিটা দেখতেছি না, এই প্রায়োরিটি হচ্ছে আমরা যত লো অ্যামাউন্ট দিব ওটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ওইটা আগে করবে। তো আমরা এখন কোনো ক্লাস দিচ্ছি না, আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য করতেছি, সেটা যেই ক্লাসই হোক না কেন বা যেই মেথডই যা করুক না কেন, আমরা প্রাইস হিসেবে 0.01 টাকা থেকে শুরু করে বা ইউএসডি থেকে শুরু করে 50 ইউএসডি পর্যন্ত কত কস্ট নিচ্ছি, শিপিং কস্ট। এটা কিন্তু শিপিং কস্ট যাচ্ছে, পারপাস হচ্ছে শিপিং। 2.56 ইউএসডি, সরি পার্সেন্টেজ কেন আসতেছে বুঝতেছি না। এনি ক্লাস, নেক্সট কন্ডিশন, এই ক্লাসগুলো কি নেক্সট আমরা কন্ডিশন। হ্যালো, হ্যাঁ, ক্লাসগুলো কোথা থেকে ক্রিয়েট করবো সেটা কিন্তু আমরা দেখেছি। এই ক্লাসগুলো কি ক্লাসটা আমরা কোথা যখন থেকে প্রোডাক্ট ধরাবো? আপলোড করব তখন ডিফাইন করে দিব? হ্যাঁ, প্রোডাক্ট আপলোড করবো তখন ক্লাসটাকে ক্লাস হিসেবে ধরাই দিব। আচ্ছা, ওকে। তো সেম ভাবে প্রাইস হিসেবে কেউ যদি 50 ইউএসডি থেকে 100 ইউএসডি অর্ডার করে, এর ভিতরে থাকে, তাহলে তার কস্ট কত নিব? 3.56%, 56 ইউএসডি। আর ওয়েট হিসেবে যদি আমরা নেই, তাহলে 0.01 কেজি থেকে শুরু করে মিনিমাম 50 কেজি পর্যন্ত কত হবে পার কেজি? 1 ইউএসডি দিব। আচ্ছা, 2 ইউএসডি দিয়ে দিলাম, পার কেজি 2 ইউএসডি। সেভ চেঞ্জেস।
সেম ভাবে এনি ক্লাস ওয়েট, আচ্ছা ওয়েট বেস তো 50 কেজি বেশি হওয়ার কথা না, এখন আইটেম কাউন্ট দিয়ে দিই। কেউ যদি 1 থেকে শুরু করে 100টা পর্যন্ত, সরি 10টা পর্যন্ত অর্ডার করে, তাহলে তার জন্য একটু বেশি রেট নিব। আইটেম কস্ট দিব হচ্ছে, আচ্ছা এটা আইটেম কস্ট দিলাম না, এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিলাম, এটা দিব হচ্ছে 10%। অ্যাড নিউ আইটেম কস্ট, আইটেম কাউন্ট 10টা থেকে 100টা যদি করে, তাহলে তার জন্য নিব হচ্ছে 8%, মানে একটু কমাই নিব। কেউ যদি বেশি প্রোডাক্ট নেয় তাহলে তার জন্য আমি কমাই নিব, 8% নিলাম। সেভ চেঞ্জেস। এটাই হচ্ছে হ্যাঁ, আমাদের এগুলো তো বায়ার বলে condition। দিবেন আমাদেরকে হ্যাঁ, এটা আমাদের বায়ার বলে দিবে যে আমি কত পার্সেন্ট কস্ট কত নিতে যাচ্ছি, পার্সেন্ট নিতে চাই। হ্যাঁ হ্যাঁ কত কস্ট নিতে যাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাডভান্স কন্ডিশন। এবং এইখানে গিয়ে আমরা কাজ করতে এখন বুঝতে পারতেছি না ভাই, আমার এখানে প্রবলেম হচ্ছে। নেক্সট ক্লাসে সবাই সবার প্রবলেম গুলো বলবেন। যেমন আমি ট্যাক্স অ্যাড করতে গিয়ে আচ্ছা এই ভাই, প্রবলেমে ফেস করতেছি। আচ্ছা I ভাই, have একটা faced, কোশ্চেন জিজ্ঞেস করি। জি বলেন। সেটা হচ্ছে এই যে বিভিন্ন ইয়েতে যেমন আলি এক্সপ্রেস বলেন, ইয়ে বলেন, এগুলোতে মেথড আছে, শিপিং মেথড আছে, হচ্ছে ডিএচএল আছে বা অন্যান্য মেথড আছে, অন্যান্য যে মেথড গুলো আছে। যে তাহলে আমরা আমাদের যদি বলে যে ক্লায়েন্ট যদি বলে যে আমাদের ডিএচএল মেথডটা অ্যাড করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে কিভাবে আমরা কি করতে পারি করবো? সেটা? গুড কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এডিট করব। এই যে এটাকে আমরা প্রাইস বেস দিয়েছি না, এখন এটাকে আমরা সাপোজ করে দিলাম হচ্ছে ডিএচএল টাইটেল, ডিএচএল ডিএচএল মেথড। এবং ডিএচএল মেথড যেই প্রাইস, কি বলবো, যেই প্রাইস শিডিউল বা চার্ট ফলো করে, চার্ট ফলো করে, ওই চার্ট অনুযায়ী আমরা প্রাইসের ইয়েগুলো দিয়ে দিলাম। এখন ও কিন্তু মিনিমাম কস্ট 2.56%ই নেয়, এটাই কিন্তু মিনিমাম কস্ট ডিএচএল মেথড। এখন ডিএচএল মেথড যেই প্রাইস চার্ট ফলো করে, সেই প্রাইস চার্ট অনুযায়ী আমি আমার চার্ট বানাবো, কন্ডিশন দিব, কন্ডিশন দিয়ে সেভ চেঞ্জেস, শেষ। এটাই এখন ডিএচএল মেথড। এখন ক্লায়েন্ট যদি চায় ডিএচএল মেথড সিলেক্ট করবে, দেন ওর যে প্রোডাক্ট রেট, সরি এখন আমি রিলোড দেই। এখন দেখেন এই যে ডিএচএল মেথড কিন্তু হয়ে গেছে, আমি মনে হয় 2টা করেছিলাম। দেখেন এই যে ডিএচএল মেথড পেয়ে গেছে। এখন ডিএচএল মেথডের যে ইয়াটা, সেটা অনুযায়ী কিন্তু আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে হ্যাঁ। কন্ডিশন। এই ডিএইচএল বুঝতে পারছি। মেথডে এই চার্ট আমরা কোথায় পাবো? এই চার্ট হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে যে আমার এই প্রোডাক্টের জন্য ডিএচএল মেথড আমার কাছ থেকে এই কান্ট্রি বেস এত ডলার চার্জ করবে। তো তুমি আমার শিপিং চার্ট, মানে শিপিং কস্ট হবে, ওই কস্টে এত টাকা দিবা। অটোমেটিক্যালি বুঝতে করা পারছেন? যাবে না, যাতে করে ডাইরেক্ট চলে যায় ডিএসএল এর রেটটা চলে না, আসে আর কি? এর জন্য automatically কোনো প্লাগইন নাই? ই-কমার্স নাই এর জন্য, মানে ই-কমার্সে কোনো প্লাগইন নাই, কিন্তু শপিফাইতে একদম ডিরেক্ট কনফিগার করা যাবে। সেটা যখন আমরা শপিফাই দেখবো তখন হচ্ছে ডিরেক্ট কনফিগার করে আমরা দেখবো, মানে একদম ডিএচএল মেথডের সাথে বা ফেডেক্স এর সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড। এখন হচ্ছে ওদের ওয়েবসাইটে যে প্রাইস নেয়, ওই প্রাইসটা অটোমেটিক্যালি শো করবে। এই কারণে শপিফাই বেস্ট। তার মানে ভাইয়া ই কমার্সে এই ডিএইচএল টা ম্যানুয়ালি করতে হবে, ডিএইচএল বা ম্যানুয়ালি করতে হবে, রাইট। হ্যাঁ, ম্যানুয়ালি এই প্রোডাক্টের জন্য কত টাকা নিচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে আপনাকে, যে তোমার এই প্রোডাক্টের জন্য কত টাকা কস্ট হিসেবে আমি শিপিং কস্ট দিব, সেটা সম্পূর্ণ ক্লায়েন্ট বলে দিবে। জাস্ট আমরা ইয়া করবো। আমরা কিন্তু ডেভেলপার, আমরা কিন্তু কোনো ফাইন্ডার না বা কোনো বিজনেসম্যান না। আচ্ছা, এখানে ডিএচএল এর 2টা দেখাচ্ছে কেন? ডিএচএল 2টা দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে আমরা অ্যাড করেছি, সরি। ও আচ্ছা, একটা হচ্ছে ওয়েট বেস দেখাচ্ছে, আমরা কিন্তু ওয়েটও দিয়েছিলাম। হ্যালো 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 হ্যালো, জি, শুনতে জি, পাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? জি, আমরা কিন্তু একটা ওয়েট দিয়েছিলাম, তো ওয়েট গুলো আমরা আপাতত রিমুভ করে দিই। একটা হচ্ছে ওয়েট বেস দেখাচ্ছে, আর একটা হচ্ছে প্রাইস বেস। সরি, ডিলিট দ্য সিলেক্টেড রো।
এখন সেভ চেঞ্জেস দেই, রিলোড দ্য কার্ড পেজ। এখন কিন্তু একটা দেখাচ্ছে প্রাইসের উপর ভিত্তি করে এত ইউএসডি আসছে। জি ওকে, এখন হচ্ছে আমার কন্ডিশন ওয়াইজ ট্যাক্স রেট তো আমরা সবাই দেখেছি, ট্যাক্স রেট নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। কন্ডিশন ওয়াইজ আমরা কি করব সবাই খেয়াল করি। সাপোজ টেবিল রেট দিয়ে আমরা কন্ডিশন দিব, টেবিল রেট যদি 0.01 থেকে 50 ইউএসডি পর্যন্ত আইটেম কস্ট নিব হচ্ছে 10 ইউএসডি ফ্ল্যাট। %50 থেকে 100 ইউএসডি পর্যন্ত কস্ট নিব হচ্ছে আমরা 20 ইউএসডি। ওকে, কোনো পার্সেন্টেজ দিলাম না, একদম ফ্ল্যাট রেট হিসেবে আমরা নিয়ে নিলাম। এখন এইভাবে আমরা কয়েকটা মেথড নিজের মতো করে অ্যাড করব, 4 মেথড সবগুলা কিন্তু আমরা এইটা দিয়ে অ্যাড করব। আমরা লাস্টে যে কন্ডিশনটা দেখলাম বা লাস্টে যে টেবিল রেট দেখলাম, এই টেবিল রেট দিয়ে আমরা নিউ মেথড অ্যাড করব। কেন? কারণ হচ্ছে এখানে আমরা অ্যাডভান্স যত ক্যালকুলেশন কন্ডিশন আছে প্রত্যেকটা কন্ডিশন দিতে পারবো। এর আগে কিন্তু আমরা ফ্ল্যাট দিতে পারছি, নির্দিষ্ট একটা রেট, তো নির্দিষ্ট রেট কারণ নাও লাগতে পারে। তো আমি চাইলে কিন্তু দেখেন নিউ জোন ক্রিয়েট করে এডিট করলাম, এডিট করার পর অ্যাড নিউ শিপিং মেথড, দেন সিলেক্ট করবো হচ্ছে টেবিল রেট, অ্যাড নিউ শিপিং মেথড। এখন সেটাকে আমরা ফেডেক্স দিয়ে দিব। এখন সবাই একটু কষ্ট করে 4টা মেথড অ্যাড করবেন। ফেডেক্স, ফেডেক্স, ফেডেক্স হচ্ছে একটা মেথড, যে মেথডটা ইউএসপিএস আছে, ইউপিএস আছে, যেটাই হোক না কেন ওই মেথড অনুযায়ী নির্দিষ্ট হ্যাঁ রাইট, প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা, এবং এমনও কান্ট্রি আছে সবগুলো মেথডই সাপোর্ট করে। না আমরা এখন কি করতে হবে, আমরা কি শুধু 4টা মেথড করব না কান্ট্রি যে 4টা আছে 4টা কান্ট্রির জন্য আলাদা আলাদা 4টা মেথড ইউজ করব? 4টা কান্ট্রির জন্য আলাদা আলাদা মেথড ইউজ করব আমরা। ভাইয়া শিপিং এ যে ডেট দেখায় এটা কিভাবে দেখায়? আমরা যে আলি এক্সপ্রেসে দেখলাম যে ডেট কবে পৌঁছাবে, ওইটা হচ্ছে ওদের আলাদা কনফিগারেশন। আমরা কি দিতে পারি, ম্যাক্সিমাম আমরা দিতে পারি হচ্ছে ফেডেক্স, দেন এখানে হচ্ছে 7 ডেজ ডেলিভারি। ভাই ওইটা তো মনে হয় HTML PHP দিয়ে করা, এর জন্য হয়তোবা তাদেরটা ওরকম দেখাচ্ছে। আর আমাদের তো মানে কখন পৌঁছাইতে পারে এস্টিমেট একটা টাইম বলে দিয়েছে। না ওই টাইমটা কি ভাইয়া ওই DHL থেকে নিয়ে দিছে না? হ্যাঁ, মানে ওরা হচ্ছে কি, ওরা প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার বা কুরিয়ারের সাথে ওদের লিংক আপ আছে, যে এই প্রোডাক্টটা যদি এখন কেউ বাই করে তাহলে হচ্ছে এতদিন পরে গিয়ে পৌঁছাতে পারে বা এত তারিখে গিয়ে পাবে। তো ওরা হচ্ছে ওইভাবে লিংক আপ বা ওইভাবে, যেমন আমরা শপify তে যেমন করবো তখন হচ্ছে ওই বিষয়টা দেখবেন অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। তো ওরা এই কনফিগারটা ম্যানুয়ালি করে না, ওরা অবশ্যই একদম পুরো সফটওয়্যার বেস ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করেছে। কিন্তু আমরা যদি ভাইয়া এই ই-কমার্সে ম্যানুয়ালি করি তাহলে তো ওই ডেট দেওয়া সম্ভব না যে কবে এটা পৌঁছাবে। যদি আমরা ওটা করতে চাই তাহলে আমাকে অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জানতে হবে। তো ওইটা নিয়ে থিঙ্ক না করে জাস্ট আমরা এখানে দিব 7 ডেজ ডেলিভারি গ্যারান্টি, এরকম টাইপের কিছু একটা দিয়ে সেভ চেঞ্জেস। মানে যদি ফেডেক্স ইউজ করো তাহলে 7 ডেজের ভিতর পাবে, ডিএচএল মেথড ইউজ করলে 2 থেকে 3 দিনের ভিতর পাবে ডেলিভারি। এইভাবে আমরা ইউজ করব। ওকে, জি ভাই। নেক্সট ক্লাসে, ক্লাস শুরু হওয়ার আগে সবাই প্রবলেম গুলা শেয়ার করবেন আমাকে।
যে কোথায় গিয়ে কোন প্রবলেম ফেস করতেছেন, প্রত্যেকটা প্রবলেম ফেস আমাকে বলবেন, তাহলে তাহলে হচ্ছে আমি বিষয়গুলো বুঝতে পারবো যে এই যে এই জায়গায় প্রবলেম হচ্ছে এবং ওগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। ঠিক আশা আছে করি আজকের ক্লাসে অনেকগুলো বিষয় কন্ডিশন মাথার উপর দিয়ে গিয়েছে, আমি জানি সবার মাথার উপর দিয়ে গেছে বা কেউ হয়তো বুঝেছেন, কিন্তু নেক্সট ক্লাসের আগে সবাই ক্লিয়ার হবেন। হ্যাঁ একটু ইনশাআল্লাহ। কথা ছিল, জি ভাই বলেন। আমাদের তো শিপিং নিয়ে অনেক বেশি প্রবলেম হয়। তো এমনিতে গুগলে ইউটিউব করে আমরা খুব একটা সলভেন্সি পাই না। তো আপনি যদি বা কেউ যদি এরকম ছোট ছোট করে ভিডিও করে দেয় বা আপনি জানেন প্রবলেম গুলো কেমন হয় আর কি, তো আমাদের জন্য সুবিধা হতো আর কি এরকম লং একটা ভিডিও করতে। মূল মেথড নিয়ে আলোচনা করেছি। জি জি সেটা বুঝতে পারছি। এখন আপনার টাস্ক হচ্ছে আপনারা প্রত্যেকটা মেথড চেক করবেন। আমি আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে এটাই দিয়ে দিব যে চেক অল মেথড এবং চেক অল কন্ডিশন। ওইখানে কন্ডিশন দিতে গিয়ে আমার যদি কোনো প্রবলেম ফেস হয়, আমি কিন্তু একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। আমি কিছুক্ষণের ভিতরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে একটা কন্ডিশন দিয়ে দিব, যে এইভাবে এই কন্ডিশন দিয়ে একদম ফুললি ডিটেইলসলি বলে দিব। ওই কন্ডিশন আমরা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যদি আমাদের প্রবলেম ফেস হয় যে ভাই আমি এই প্রবলেম এই কন্ডিশনটা বুঝতেছি না, দেন আমাকে নেক্সট ক্লাসের ক্লাস শুরু হওয়ার আগে আমাকে ইনফর্ম করবেন। তাহলে হচ্ছে শিপিং নিয়ে একটু জানার দরকার ছিল ভাই। রাইট, শিপিং নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না, যদি হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা ক্লিয়ার করব। ভাই মানে জাস্ট আগামী ক্লাসে বললেন, এখন জাস্ট একটু টাস্ক দিয়ে রাখলাম আর কি, মাইল বেসড শিপিং মানে শিওর। ডিসটেন্স আচ্ছা শিওর। আমি কিন্তু ডেলিভারি মানে শিপিং এবং ট্যাক্স পেমেন্ট গেটওয়ে যেটাই বলেন না কেন, প্রত্যেকটা মেথড সম্পর্কে আমি বা প্রত্যেকটা ইন্টিগ্রেশন সম্পর্কে ফুল ধারণা দেওয়ার ট্রাই করছি। আর যদি কারো প্রবলেম হয়, এই জন্য আমি বলি যে প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট গুলো প্রত্যেকদিন ক্লিয়ার করলে তাহলে প্রবলেম গুলো আপনি ফেস করবেন, দেন আমাকে ইনফর্ম করতে পারবেন, আমি সেগুলো সলভ করে আপনাকে মানে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো। আপনি যে ক্লিয়ার অথবা আপনি যে বুঝছেন সেই জিনিসটা আমি বুঝতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। অ্যাসাইনমেন্ট আমি কিছুক্ষণের ভিতরে আপলোড করে দিচ্ছি হোল কন্ডিশন সহ। ওকে জি ভাইয়া। ওকে, বেস্ট অফ লাক। অ্যাসাইনমেন্ট গুলো আমি কিছুক্ষণ পর আপলোড করে দিচ্ছি এবং ক্লাস ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে ওকে ভাই। ওকে, জি আল্লাহ ভাই। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।